গল্প শেষ ঠিকানা লেখায় মেহরিন ডিম। এমন একটা পঙ্গু মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো, তুই ভাবলি কি করে অপু? শেষমেশ কিনা একটা অচল মেয়েকে পছন্দ করে আনলি তুই। নিজের প্রেমিকের মায়ের মুখে এমন কথা শুনে কষ্টে অপমানে মাথা নিচু করে রইল হিমি। দু চোখ থেকে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুধারা। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করলো, তবে এই ক্ষমতাটুকুও নেই তার মাঝে। অবাক চোখে অপূর্বর দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিল। বেশ জোর গলায় বলে উঠল, মা, কি বলছো তুমি এসব? আমার সামনে তুমি এভাবে হিমিকে অপমান করতে পারো না। তোমার কথায় আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। তুমি এমন ব্যবহার করবে জানলে আমি কখনোই ওকে নিয়ে আসতাম না। ফরিদা বেগম রাগী চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলেছিলাম। তখন তো আমি জানতাম না যে আমার ছেলে এমন এক মেয়েকে পছন্দ করেছে যে কিনা নিজের পায়ে হাঁটতেই পারে না। তুই আমাকে এই ব্যাপারে তো কিছু বলিসনি। এই মেয়ে পঙ্গু জানলে তো আমি কখনোই ওকে নিয়ে আসতে বলতাম না। নিজের ব্যাপারে এমন কথা শুনে সেখানে বসে থাকা সম্ভব হলো না হিমির পক্ষে। এতক্ষণ সোফায় বসেছিল, হাতের উপর ভর দিয়ে কোনোভাবে পাশে থাকা হুইল চেয়ারে বসার চেষ্টা করতে লাগলো সে। নিজের কাজে সক্ষম হতেই একবার অপূর্বের দিকে অশ্রুভরা চোখে তাকালো। পরক্ষণেই নিজের চোখের জলটুকু মুছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো। অপূর্ব এখনো নিচের দিকেই তাকিয়ে আছে। এখানে এসে হিমিকে অপমানিত হতে হবে জানলে সে কখনোই দেখে আনতো না নিজের বাড়িতে। হিমিকে চলে যেতে দেখেই অপূর্ব ছুটে গিয়ে তার সামনে দাঁড়ালো। করুণ সুরে বলতে লাগলো, হিমি প্লিজ, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আসলেই বুঝতে পারিনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। হিমি অপূর্বের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তার ছেলের সুরে বলল, তুমি ক্ষমা চাইছো কেন অপু? আন্টি তো ভুল কিছু বলেনি। আমি তো সত্যিই অচল। গলা ধরে এলো হিমির, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে যেতে দাও প্লিজ। অপূর্ব এবার হিমির সামনে হাঁটু গেড়ে বসে বলল, এভাবে চলে যে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। অপূর্ব উঠে দাঁড়াতে পিছন থেকে তার মা বলে উঠল, একদম না অপু, ওই পঙ্গু মেয়ের সঙ্গে তুই একদম যাবি না। আর কিছু শুনতে পেল না হিমি। কানের কাছে পঙ্গু শব্দটা বাজতে লাগলো। অপূর্ব তার মাকে কিছু বলল কিনা জানা নেই হিমির। কোনোরকম নিজেকে সামলে অপূর্বর পাশ থেকে চলে এলো সে। চোখ বন্ধ করে নিল হিমি, চোখে থেকে গড়িয়ে পড়ল অশ্রু। চোখ খুলতেই নিজের মাথার উপর ফ্যান ঘুরতে দেখিতে পেল সে। মাথা সামান্য ঘুরিয়ে পাশে তাকাতেই জানালার সাদা পর্দার দিকে চোখ পড়ল তার। সম্পূর্ণ না হলেও সামান্য সূর্যের আলো রুমে এসে পড়ছে। নিজের হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল হিমি। বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে আছে সে। সেদিনের ঘটনার পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিল হিমি। সোফায় ঘুমিয়ে থাকা নিজের মায়ের দিকে তাকিয়ে খারাপ লাগলো হিমির। নিজের উপর চরম বিরক্তি লাগলো তার। সে এত নরম মনের মেয়ে নয়, তবে সেদিন কি করে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো ভেবে পায় না হিমি। মানুষের কথা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছে সে। ফরিদা বেগমের কথায় সেদিন তাৎক্ষণিকভাবে কষ্ট পেলেও তার কারণে এমন একটা পদক্ষেপ সে গ্রহণ করেনি। হিমি ভেবেছিল অপূর্ব হয়তো তাকে ফোন করবে, তবে এমনটা হয়নি। বেশ অবাক হয়েছিল হিমি। দুপুর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অপূর্বর থেকে কোনো মেসেজ, কল কিছুই পায়নি সে। তার ফলেই এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। হিমির চিন্তার মাঝেই কেবিনে প্রবেশ করল তার বাবা। হিমিকে তাকিয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মানিক সাহেব। হাতে থাকা ঔষধগুলো পাশে রেখে মেয়ের মাথার কাছে চেয়ার টেনে বসে পড়লেন। হিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, এখন কেমন লাগছে মা? হিমি তার বাবার দিকে না তাকিয়েই বলল, ভালো বাবা। বাবার দিকে তাকানোর সাহসটাও অর্জন করতে পারল না হিমি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। একটা ছেলের জন্য কিনা নিজের পরিবারকে এতটা কষ্ট দিল সে। মানিক সাহেব একটু পর বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর তার মা এসে তাকে খাইয়ে দিল। তার মাঝেই কেবিনে প্রবেশ করল হুর। হিমির ছোট বোন সে। হুর কেবিনে ঢুকেই দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই এমন কেন করলি আপু?
জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম। হিমি কিছু বলার আগেই তার মা রিপা বলে উঠলেন, আহুল, কি হচ্ছে এসব? হ্যাঁ, ওকে এখন এত প্রশ্ন করতে হবে না। হুর তবুও মায়ের কথা তোয়াক্কা না করে বলতে লাগলো, জানিস আপু সকালে। কথা শেষ করতে পারল না হুর। মায়ের চোখ রাঙানো দেখে থেমে গেল সে। হিমি এবার হুরের দিকে তাকিয়ে বলল, কি বলছিলি বল, কি হয়েছে সকালে? হুর একবার মায়ের দিকে তাকালো, তারপর আবার হিমির দিকে তাকিয়ে বলল, কিছু না আপু, তুই খেয়ে নে। কথাটা বলেই হুর বেরিয়ে গেল কেবিন থেকে। কিছুক্ষণ পর মেয়েকে খাইয়ে রিপাও কেবিন থেকে বেরিয়ে গেল। হুরের কথাটা নিয়ে বেশি একটা ভাবল না হিমি। বর্তমানে তার মাথায় অপূর্বের কথা ঘুরছে। তার এই খবরটা নিশ্চয়ই এতক্ষণে অপূর্বের কাছে পৌঁছে গেছে। হিমি ভেবেছিল অপূর্ব হয়তো তার অবস্থা জেনে ছুটে আসবে, কিন্তু আবারও তার চিন্তা ভুল প্রমাণিত হলো। সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনো অপূর্ব আসেনি। হিমির সামনে চেয়ারে মুখ ঘুরিয়ে বসে আছে দিবা। সে এভাবে বসে আছে আরো 20 মিনিট আগে থেকে। হিমি এবার বিরক্তির সুরে বলল, তুই কি এখানে রোবটের মতো বসে থাকতে এসেছিস? দিবা এবার হিমির দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তো কি করব? তোকে মাথায় তুলে নাচবো? এই মহান কাজের জন্য আপনাকে পুরস্কৃত করব? হিমি চুপ করে বসে রইল। দিবা এবার চেয়ারটা আর একটু সামনে এগিয়ে বলতে লাগলো, আমি জাস্ট ভাবতে পারছি না ওই ছেলেটার জন্য কিনা তুই এত বড় একটা কাজ করলি। যেই ছেলে কিনা তোকে বাড়িতে নিয়ে অপমান করলো, তার জন্য? সিরিয়াসলি? হিমি কিছুক্ষণ চুপ থেকে বলল, অপমান তো অপু করেনি, ওর মা করেছে। দিবা এবার হাততালি দিয়ে তার ছেলের সুরে বলল, বাহ, খুব ভালো। তুই এখনো ওকে সাপোর্ট করছিস। হিমি এর কিছু বলল না। দিবা যে এখন প্রচন্ড রেগে আছে তা সে ভালোই বুঝতে পারছে। তবে এত কিছুর মাঝে যে একজোড়া চোখ তার দিকে নজর রাখছে তা হয়তো বুঝতেও পারল না হিমি। 15 দিন হলো বাড়িতে ফিরেছে হিমি, তবে এর মাঝে অপূর্ব একবারও তার সঙ্গে যোগাযোগ করেনি। হিমি কয়েকবার কল দিলেও তা রিসিভ হয়নি। জানালার পাশে বসে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে ভাবতে লাগল হিমি। এরই মাঝে সেখানে উপস্থিত হয় হুর, হাতে একটি ব্যাগ। হিমির পিছনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপু, মা বলেছে তোকে তৈরি করে দিতে। হিমি হুইল চেয়ারটা ঘুরিয়ে হুরের তাকালো। কিছুটা অবাক হয়ে বলল, আমাকে? কিন্তু আমি আবার এখন তৈরি হয়ে কোথায় যাব? না না, আমরা কোথাও যাব না। তাহলে? আমাদের বাড়িতে লোকজন আসবে। হিমি কিছুটা বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, তুই একটু ঠিকভাবে বলবি প্লিজ। কে আসবে বাড়িতে? আর তার জন্য আমি তৈরি হব কেন? হুর কিছু বলার আগেই হিমির মা রিপা দরজার কাছ থেকে বললেন, তোকে পাত্রপক্ষ দেখতে আসে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হিমির। মাকে কিছু বলার আগেই সে কিছু গহনা বিছানার উপর রেখে হুরের উদ্দেশ্যে বললেন, হুর, আপুকে জলদি এগুলো পরিয়ে দে। তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নীল রঙের শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে হিমি। হুর তাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মায়ের কথা কানে আসতেই বুঝতে পারল পাত্রপক্ষ এখনই চলে আসবে। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে হিমির। কে বা কারা তাকে দেখতে আসছে কিছুই জানে না সে। 1 ঘন্টা যাবৎ মা আর বোনকে জিজ্ঞেস করলেও তারা স্পষ্টভাবে কিছুই বলেনি। হিমি হুইল চেয়ার নিয়ে কিছুটা পিছনে এসে বিছানার পাশে টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিল। অপূর্বের নম্বর বের করে অনেকক্ষণ তাকিয়ে রইল সেদিকে, তারপর ফোনটা অফ করে একই জায়গায় রেখে দিল। কিছুটা সামনে এগুতেই আবারও কিছু একটা চিন্তা করে পিছনে এলো হিমি। ফোনটা হাতে নিয়ে কল দিল অপূর্বের নম্বরে। বেশ কিছুক্ষণ রিং হলেও অপর প্রান্ত থেকে কেউ কলটা রিসিভ করল না। ফোনটা কানে থাকা অবস্থাতেই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল হিমি। অতঃপর ফোনটা আগের স্থানে রেখে আবারও ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখল কিছুক্ষণ। আহামরি সুন্দর না হলেও হালকা সাজে বেশ মানিয়েছে তাকে। সবাই বলে ওর চেহারায় অন্যরকম মায়া আছে। মুখ ঘুরিয়ে নিয়ে হালকা হাসল হিমি। মানুষের মুখে বর্তমানে নিজের সম্পর্কে কিছু শুনতেও ইচ্ছে হয় না তার।
অপূর্বও তো একসময় তাকে নিয়ে কত কিছু বলতো, নিজের গুণাগুণ শুনতে খারাপ লাগতো না হিমির। কলিং বেলের আওয়াজে চিন্তাভঙ্গ হলো হিমির। তবে এই নিয়ে সে বেশি কিছু ভাবছে না। এর আগেও একবার পাত্রপক্ষ দেখতে এসেছিল তাকে, তবে হিমির পায়ের কথা জানতে পেরে তারা তখনই চলে যায়। হিমি ভাবছে হয়তো এবারও তেমন কিছুই হবে। একইভাবে রুমে বেশ কিছুক্ষণ বসে রইল হিমি, তবে অবাক করা বিষয় 30 মিনিট পার হয়ে যাওয়ার পরও কেউ ওকে ডাকতে আসেনি। হিমি ভাবল হয়তো তার পায়ের কথা শুনে সবাই চলে গেছে। তার ছেলের সুরে হাসল কিছুক্ষণ। হিমির জীবনটা এমন ছিল না। আর বাচ্চা মানুষের মতো সেও হাঁটতে পারত, দৌড়াতে পারত। প্রচুর চঞ্চল প্রকৃতির মেয়ে হিমি, এক জায়গায় স্থির থাকা তার পক্ষে এক প্রকার অসম্ভব কাজ ছিল। হিমির এই চঞ্চলতাই ছিল অপূর্বের সবচেয়ে পছন্দের। এত হাসি খুশি মেয়েটার জীবন বদলে যায় একটা দিনের ব্যবধানে। বাইকে চড়তে সে বরাবরই কিছুটা ভয় পেত। এ জানতো এই বাইকই একদিন তার কাল হয়ে দাঁড়াবে। 1 বছর আগে এক বাইক অ্যাক্সিডেন্টের ফলে হিমির পা দুটো অকেজো হয়ে যায়। অপারেশনের সুযোগ থাকলেও তাতে অনেকটা রিস্ক ছিল। অপারেশন সাকসেসফুল না হলে হিমির পা দুটো বাদ দিতেও হতে পারে। এমন কথা শুনে মানিক সাহেব আর ঝুঁকি নেননি। তখন থেকেই হিমির জীবন বন্দী হয়ে যায় হুইল চেয়ারের মাঝে। সারাদিন ছোটাছুটি করে বেড়ানো হিমিকে এখন সামান্য কাজে অন্যের সাহায্য নিতে হয়। তবে সেই কঠিন মুহূর্তেও অপূর্ব হিমির পাশে ছিল। হিমির দুহাত ধরে সেদিন সে বলেছিল, যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে আছি। কথাটা ভেবে কিছুটা হাসি পেল হিমির। এর মাঝেই তার মনে হলো ড্রয়িং রুম থেকে কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। হিমির ঘর এখন নিচেই, অ্যাক্সিডেন্টের পরই তার ঘর উপর থেকে শিফট করে নিচে ঠিক করা হয়েছে। হিমি নিজের ঘরের দরজার কাছে যেতেই চলতে থাকা কথাবার্তা কিছুটা শুনতে পেল। হালকা পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলো কারা এসেছেন, তবে একজন মহিলা এবং তার সঙ্গে হিমির বয়সী একটি মেয়ে ছাড়া নতুন কাউকে দেখতে পেল না। হিমি শুনতে পেল সেই মহিলা তার মায়ের উদ্দেশ্যে বলছেন, দেখুন, আপনারা তো সবটাই জানেন, দয়া করে আর আপত্তি করবেন না। প্রত্যুত্তরে রিপা বললেন, আমি বুঝতে পারছি আপা, তবে আমার মেয়ের সিদ্ধান্ত ব্যতীত আমি কিছুই বলতে পারবো না। মহিলা এবার খানিকটা করুণ সুরে বললেন, আমার ছেলেকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। হিমিকেও ঠিক রাজি করিয়ে নেবে, আপনি এ বিষয়ে চিন্তা করবেন না। রিপা এবার দীর্ঘশ্বাস ছেড়ে হুরের দিকে তাকিয়ে বললেন, যা তো হিমিকে ডেকে নিয়ে আয়। হুর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই সেই মহিলা তাকে বাধা দিয়ে বললেন, তার কোনো দরকার নেই আপা, আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। আমি বিয়ে পাকা করেই মেয়েকে দেখব না হয়। রিপা তার উদ্দেশ্যে বললেন, আপনার দিকটা আমি বুঝতে পারছি, তবে আমাদের কিছুটা সময় দরকার। আমি তো আমার মেয়েকে চিনি, ও এত সহজেই রাজি হবে না তাও জানি। তাই আর কি। উক্ত মহিলা এবার হালকা হেসে বললেন, আপনার সিদ্ধান্তকে আমি যথেষ্ট সম্মান করি। আপনারা সময় নিন, আমার কোনো আপত্তি নেই। আমরা বরং আসি আজকে। কথাটা বলেই সেই মহিলা মেয়েটিকে নিয়ে চলে গেলেন। কথাগুলো স্পষ্ট না শুনতে পেলেও কিছুটা শুনতে পেরেছে হিমি। রিপা বসা থেকে উঠে দাঁড়াতেই তার চোখ পড়ে হিমির দিকে। তিনি বুঝতে পারলেন হিমি এতক্ষণ তাদের কথা শুনেছে। তবে কতটা শুনতে পেয়েছে তা আন্দাজ করতে পারলেন না। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হিমি দরজার সামনে থেকে সরে গেল। ভিতরে গিয়ে তাদের কথার অর্থ খুঁজতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আমার সঙ্গে তার ছেলেকে হারানোর কি সম্পর্ক আছে? তার ছেলে কি আমাকে চেনে? আর সে আমাকে রাজি করিয়ে নেবে বলতে উনি কি বোঝালেন? কথাগুলো ভাবতে ভাবতে নিজের পরিচিত ছেলেদেরকে মনে করতে লাগলো। তবে তাদের কাউকেই সন্দেহ হলো না হিমির। অপূর্বের সঙ্গে রিলেশন শুরু হওয়ার পর থেকে খুব একটা ছেলেদের সঙ্গে তার বন্ধুত্বও করেনি। ভার্সিটির ক্লাসমেটদের মধ্য থেকে কাউকেই এমন মনে হয়নি হিমির। কথাগুলো চিন্তা করতেই অপূর্বর কথা মাথায় এলো হিমির। বেডের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দিবার নম্বরে কল দিল। কলটা রিসিভ হতেই বলতে লাগলো, কোনো খবর পেলি উপর? অপর পাশ থেকে দিবা কিছুটা বিরক্তির সুরে বলল, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, তাই না? নিজের কাজকর্ম বাদ দিয়ে আপনার প্রেমিক পুরুষকে খুঁজতে বের হব আমি।
হিমি এবার করুণ সুরে বলল, প্লিজ দিবু, এমন করিস না। এতগুলো দিন হয়ে গেল, অপুর কোনো খোঁজ নেই। তুই প্লিজ একটু খোঁজ নে। দিবা এবার স্বাভাবিকভাবে বলল, অনেকজনকেই জিজ্ঞেস করেছি, কেউই কিছু বলতে পারছে না। আমি আরো কয়েকজনকে বলে রেখেছি, কোনো খবর পেলে জানাবে বলল। হিমি খানিকটা চিন্তিত সুরে বলল, আমার এবার খুব টেনশন হচ্ছে দিবু, ওর কোনো ক্ষতি হয়নি তো? দিবা হিমির অবস্থাটা বুঝতে পেরে ওকে স্বাভাবিক করার জন্য বলল, কিচ্ছু হয়নি ওনার, দেখ গিয়ে কোন চিপায় লুকিয়ে আছে। হিমি বিরক্ত হয়ে বলল, দিবু প্লিজ। কলটা কেটে দিল হিমি। বিরক্ত হয়ে ফোনটা টেবিলে রাখতে যাবে সেই মুহূর্তে তার হোয়াটসঅ্যাপে আননোন নম্বর থেকে একটি মেসেজ আসে। হিমি মেসেজের উপর ক্লিক করল। সেখানে লেখা আছে, কি ব্যাপার হিমপরি, আমাকে রিজেক্ট করে দিলে বুঝি? কথাটা মাথার উপর দিয়ে গেল হিমির। সে আবার কাকে রিজেক্ট করলো? আর এই লোকটাই বা কে? হিমি ভ্রু কুঁচকে মেসেজের রিপ্লাই দিল, কে আপনি? আমি আপনাকে রিজেক্ট করতে যাব কেন? আমি তো আপনাকে চিনিই না, আর আপনি আমার নম্বরই বা পেলেন কোথায়? মেসেজ সেন্ড হওয়ার 10 সেকেন্ডের মাথায় রিপ্লাই এলো, আরে আরে, এত প্রশ্ন একসঙ্গে করলে তো চলবে না। বাকি রইল নম্বরের কথা, শুধু নম্বর নয়, তোমার সকল খবরই আছে আমার কাছে। লোকটার কথাবার্তা কিছুই বুঝতে পারছে না হিমি। নিজে কিছু বলতে যাবে তার আগেই আরো একটি মেসেজ এলো, আর তাতে লেখা আছে, বিয়েতে রাজি হয়ে যাও হিমপরি। এবার যেন সবটা পরিষ্কার হলো হিমির কাছে। তার মানে এই লোকটার মাই এসেছিল বাড়িতে। বেশ রাগ হলো হিমির। মেসেজেরই লিখল, ও আচ্ছা, তাহলে আপনিই সেই লোক। বিয়েটা মামা বাড়ির আবদার বুঝি? আমি আপনাকে চিনি না জানি না, হুট করে বিয়েতে রাজি হয়ে যাব? বিপরীত পাশ থেকে রিপ্লাই এলো, লেটস সি। মেসেজটা সেন্ড করে বিপরীত পাশে থাকা লোকটা বাঁকা হাসল। ফোনে হিমির একটা ছবি বের করে তার দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমার হবে হিমপরি, শুধুই আমার। অন্যদিকে হিমি আরো বেশ কিছু মেসেজ দিল লোকটাকে, তবে কোনো রিপ্লাই এলো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফোনটা রেখে দিল। লোকটার লাস্ট মেসেজের কথা চিন্তা করে মনে মনে বলল, উনি কি আমাকে হুমকি দিলেন? রাতের খাবার শেষে বিছানায় বসে লোকটার সম্পর্কে চিন্তা করছে হিমি। তার মাঝেই দিবার কল এলো। হিমি পাশ থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই দিবা বলতে লাগলো, অপূর্বের খোঁজ পাওয়া গেছে হিমি। অপূর্বর মা নাকি ওর জন্য পাত্রী ঠিক করেছেন। ওদের গ্রামের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়েছে বোধ হয়, তার কারণেই ওদের পুরো পরিবার গ্রামে গেছে আরো 1 সপ্তাহ আগে। অপূর্বের খবর পাওয়া গেছে কথাটা শুনেই যেন ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল হিমির। তবে সেই হাসির স্থায়িত্বকাল ছিল খুবই কম। দিবার পরবর্তী কথা যেন বিশ্বাস করতে পারল না হিমি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তো তুই আমার সঙ্গে মজা করছিস তাই না? অপু এভাবে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারে না, দেখ তোর কোথাও ভুল। কথা শেষ করতে পারল না হিমি, তার কথার মাঝেই দিবা বলল, আমি মজা করছি না হিমি। অপূর্বর ফ্রেন্ডই বলল আমাকে। ওদের বাড়িতে তালা দেখে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করার পর তারা সকলে একই কথা বলেছে। চোখের কোণে জমে থাকা জলটুকু এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। অপর পাশ থেকে দিবা বলে চলেছে, হ্যালো হিমি, তুই শুনতে পারছিস? হ্যালো। কোনো কথাই যেন কানে যাচ্ছে না হিমির। চোখের সামনে ভাসতে লাগলো অপূর্বের সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্তগুলো। দিবার কথা বিশ্বাস করতে চাইল না হিমি। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে অপূর্বের নম্বরে ডায়াল করতেই অপর পাশ থেকে শোনা গেল, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সেই আশাটুকুও যেন একটু একটু করে ভেঙে যাচ্ছে হিমির। না চাইতেও বিশ্বাস করতে হচ্ছে দিবার বলা কথাগুলো। অশান্ত মনে আরো কয়েকবার কল দিল অপূর্বর নম্বরে, কিন্তু প্রতিবারই একই কথার পুনরাবৃত্তি ঘটতে লাগলো। ফোনটা রেখে চোখ বন্ধ করে নিল হিমি। ধীরে ধীরে বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসল। জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি হচ্ছে আমার সাথে এসব?
আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে? নিজের ঘরে মাথা চেপে ধরে বিছানার পাশে বসে আছে অর্ণব। এমন সময় হাতে খাবারের প্লেট নিয়ে দরজার কাছে এলেন আমেনা আহমেদ। দরজায় সামান্য টোকা দিয়ে বললেন, আসবো বাবা? মায়ের গলার আওয়াজ শুনে অর্ণব দরজার দিকে তাকালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আরে মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। তুমি আবার কবে থেকে আমার ঘরে ঢোকার জন্য পারমিশন নিতে শুরু করলে? আমেনা হালকা হেসে ঘরে প্রবেশ করলেন। খাবারের প্লেটটা টেবিলে রেখে অর্ণবকে তার পাশে এসে বসতে বললেন। মায়ের কথা মতোই অর্ণব তার পাশে গিয়ে বসল। আমেনা এবার পাশে থাকা প্লেটটা হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে বললেন, কতদিন তোকে নিজের হাতে খাইয়ে দেই না বলতো? আজ তোকে আমি নিজের হাতে খাইয়ে দেব। কথাটা বলেই আমেনা এক লোকমা খাবার অর্ণবের মুখের সামনে ধরল। অর্ণবের খাওয়ার ইচ্ছে না থাকলেও মায়ের মুখের উপর না বলতে পারল না। হালকা হেসে খাবারটা মুখে নিল অর্ণব। আমেনা মনের সুখে ছেলেকে খাইয়ে দিতে লাগলেন। খাবার শেষ হতেই আমেনা প্লেটটা পাশে রেখে বাম হাত দ্বারা অর্ণবের হাত চেপে ধরলেন। করুণ সুরে বলতে লাগলেন, তুই যেমনটা চেয়েছিস সবটা সেভাবেই হচ্ছে বাবা। তোর সব সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। শুধু এবার আমার একটা অনুরোধ রাখো, আমাদের ছেড়ে আর দূরে চলে যাস না বাবা। অর্ণব কিছুক্ষণ মায়ের দিকে সরু চোখে তাকিয়ে চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। দুহাত দিয়ে মায়ের হাত ধরে তার দিকে তাকিয়ে নরম সুরে বলল, আমি এমনিতে যেতাম না মা, তুমি এ বিষয়ে ভেবো না তো। আমেনার চোখে মুখে খুশির আভা ফুটে উঠল, চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমাল। ছেলের হাত দুটো মুখের সামনে এনে চুমু খেলেন তিনি, বাম হাতে নিজের চোখ দুটো মুছে প্লেটটা হাতে নিয়ে চলে গেলেন। অর্ণব এখনো একইভাবে বসে আছে। হঠাৎ তার চোখ মুখের শান্ত আভার পরিবর্তন ঘটল। নিচের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি করব না মা। নেভার এভার। হিমি এখনো একইভাবে জানালার পাশে বসে আছে। নিজের রুমে অন্য কারোর উপস্থিতি টের পেয়ে চোখটা মুছে পিছনে ঘুরল সে। রিপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বলল, মা, কখন এলে তুমি? আমাকে ডাকলে না তো? রিপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের পাশে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে হিমির দিকে তাকিয়ে বললেন, আশা করি তুমি তখনকার সব কথাই শুনতে পেরেছ। হিমি অশান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে চুপ করে রইল। হিমিকে চুপ থাকতে দেখে তার মা বললেন, আমি তোমাকে কখনো কোনো বিষয়ে জোর করিনি হিমি, আজও করব না। আমি শুধু একটা কথা বলবো, যা সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নেবে। হিমির এবার মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু মা, আমি তো লোকটাকে চিনিও না। আর হিমির কথার মাঝেই রিপা বলল, তুমি ওকে চেনো হিম, অনেক ভালো করেই চেনো। হিমি অবাক চোখে রিপার দিকে তাকিয়ে বলল, আমি চিনি? হুম, চেনো? তাহলে তোমরা আমাকে লোকটার নাম বলছো না কেন? তার পরিচয় জানাচ্ছ না কেন আমাকে? রিপা বেড থেকে উঠে দাঁড়িয়ে হিমির সামনে এসে বললেন, জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। কথাটা বলেই রিপা চলে যেতে নিলে হিমি তার দিকে তাকিয়ে বলল, কিন্তু মা, এই অবস্থাতে কোনো ছেলে কেন আমাকে বিয়ে করতে চাইবে? রিপা পিছনে ঘুরে হিমির দিকে তাকালেন, তারপর আবারও তার সামনে এসে বললেন, উত্তরটা আমার থেকে ভালো সে নিজেই দিতে পারবে। হিমি এবার বিরক্তির সুরে বলল, তাহলে দিচ্ছে না কেন? সবাই মিলে কেন তার পরিচয় আমার থেকে লুকাচ্ছ? রিপা কোনো উত্তর দিলেন না। হিমির দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। হিমি চোখ বন্ধ করে নিল, তার চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। অপূর্বের কথা ভেবেই নিজেকে সামলাতে পারছে না হিমি, তার মাঝে এই নতুন ব্যক্তির উদ্ভব। এত কিছু চাপ যেন সহ্য করতে পারছে না হিমি। হিমির ধ্যান কাটল ফোনের মেসেজের আওয়াজে। ভ্রু কুঁচকে ফোন হাতে নিতেই দেখলো একই আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমার কথা ভাবছিলে বুঝি? ভেতরে জমে থাকা রাগটা তোড় করে বাড়তে লাগলো হিমির। রেগে গিয়ে মেসেজের রিপ্লাই দিল, আপনি কে হন আমার যে আপনার কথা ভাবতে যাব?
অপর প্রান্তে থাকা লোকটি মুচকি হেসে লিখল, রেগে আছো বুঝি আমার ওপর? হিমি আবারও রিপ্লাই দিল, স্বাভাবিক নয় কি? আপনি হুট করে এসে আমার জীবনে ঢুকতে চাইছেন, তার উপর নিজের পরিচয়ও গোপন করছেন। আমার রাগ হওয়াটা কি অবান্তর? অপর প্রান্তে থাকা ব্যক্তি এবার লিখল, আমাকে দেখতে চাও তুমি? হ্যাঁ চাই। সাহস থাকলে সামনাসামনি কথা বলুন আমার সঙ্গে। চোরের মতো নিজেকে লুকিয়ে রাখছেন কেন? ওকে, কাল বিকেল 4টায় এই ঠিকানায় চলে এসো। মেসেজটা দিয়েই সঙ্গে সঙ্গে জায়গার নামও বলে দিল সে। হিমি এবার খানিকটা অবাক হলো। ও বুঝতেই পারেনি লোকটা সত্যি সত্যিই দেখা করতে চাইবে। তবুও মনে মনে কিছুটা খুশি হলো হিমি। সামনাসামনি এই লোকটাকে বিয়েতে না করে দেবে ভেবে নিল সে। এত চিন্তার মাঝেও কিছুটা স্বস্তি পেল হিমি। বিছানায় গিয়ে শুয়ে পড়তেই ঘুম চলে এলো তার চোখে। রাতে ঘুমের ঔষধ খাওয়ায় আর জেগে থাকতে পারল না হিমি। পাড়ি দিল ঘুমের রাজ্যে। লোকটার বলার ঠিকানা অনুযায়ী একটা পার্কে এসে বেঞ্চে বসে আছে হিমি। একা একা আসা তার পক্ষে সম্ভব ছিল না বলে দিবাকে সাথে করে নিয়ে এসেছে, তবে সে সামনে থাকবে না বলে দূরে এক বেঞ্চে বসে আছে। প্রায় 10 মিনিট ধরে এখানে বসে আছে হিমি, তবে যার কথা এসেছে সে এখনো উপস্থিত হয়নি। খানিকটা বিরক্ত হলো হিমি, মনে মনে ভাবতে লাগলো, লোকটা আমাকে মিথ্যে কথা বলল না তো? তবে হিমির চিন্তা ভুল প্রমাণিত হলো। পিছন থেকে একটি পুরুষালী কণ্ঠে শুনতে পেল, বেশি দেরি করে ফেললাম বুঝি? কণ্ঠটা কেমন পরিচিত মনে হলো হিমির কাছে। তবে পিছন ফিরে তাকাতেই অবাকের চরম সীমায় পৌঁছে গেল সে। অস্ফুট স্বরে বলে উঠল, অর্ণব। হিমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাদা পাঞ্জাবি পরিহিত অর্ণবের দিকে। আজ প্রায় 4 বছর পর অর্ণবকে দেখছে সে। শেষ তার সঙ্গে দেখা হয়েছিল হিমির এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন। তারপর থেকে আর অর্ণবকে দেখতে পায়নি হিমি। তার ব্যাপারে খবর নেওয়ার অবশ্য কোনো চেষ্টা করেনি। হিমির অবাক চাহনি দেখে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল অর্ণব। ধীরে ধীরে এগিয়ে গেল হিমির দিকে। হিমি এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব হিমির পাশে এসে বসল। হিমির দিকে তাকিয়ে গলা খাঁকড়ি দিয়ে বলল, যাক, তাহলে আমার নামটা মনে রেখেছ অন্তত। হিমির ধ্যান ভাঙল এবার। চোখ সরিয়ে নিল অর্ণবের দিক থেকে। এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুত ভাঙিতে বলল, ভাইয়া আপনি এইখানে? অর্ণব ঠোঁটে হাসি রেখে টেনে বলল, কেন? খুশি হওনি? এইখানে খুশি হওয়ার কথা আসছে কেন? আপনি কি কোনো কাজে এসেছেন? অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হিমির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, তুমি না বললে সাহস থাকলে সামনে আসতে। আমার সাহস সম্পর্কে এতটুকু ধারণা তোমার আছে আশা করি। হিমির মনে থাকা সন্দেহটুকুও কেটে গেল এবার। অর্ণবের দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো হিমি। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে তার। সেই অচেনা লোকটি যে অর্ণবটা বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে হিমির। আমাকে এখানে আশা করনি তাই না? অর্ণবের শান্ত কণ্ঠের আওয়াজের পাশে তাকালো হিমি। অর্ণব দুহাত মাথার পিছনে দিয়ে পায়ের উপর পা তুলে বসে কথাটা বলেছে। হিমির তাকানো দেখে সেও তাকালো হিমির দিকে। তারপর হুট করে আবারও স্বাভাবিকভাবে বসল। হিমির দিকে তাকিয়ে বলল, জানি আশা করনি। কথাটা বলেই উঠে দাঁড়ালো অর্ণব। হিমি কোনো কথা না বলে শুধু অর্ণবের কর্মকাণ্ড দেখছে। অর্ণব এবার হিমির সামনে হাঁটতে হাঁটতে দুহাত নাড়িয়ে বলতে লাগল, আসলে ব্যাপারটা কি জানো? আমাদের লাইফে এমন কিছু জিনিস আছে যা আমরা খুব করে পেতে চাই, কিন্তু শত চেষ্টা করেও পেতে পারি না। হাঁটা থামালো অর্ণব। স্থির দৃষ্টিতে হিমির দিকে তাকিয়ে বলল, আবার কিছু জিনিস অপরিকল্পিতভাবে জীবনে চলে আসে, যা থেকে চাইলেও বের হওয়া সম্ভব নয়। অর্ণবের এমন ভারী কথার কারণ খুঁজে না পেলেও খুব বেশি অবাক হল না হিমি। তার এমন ভারী কথা আগেও অনেক শুনেছে হিমি। অর্ণব আবারও স্বাভাবিকভাবে বসে পড়ল হিমির পাশে। হিমির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার কথা মতো কিন্তু নিজের সাহসও প্রকাশ করে দিলাম আমি। এবার বলো, বিয়েতে রাজি তো? হিমি অবাক হয়ে তাকালো অর্ণবের দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন?
পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? অর্ণবের মুখ থেকে বিরক্তিসূচক আওয়াজ বেরিয়ে এলো। কপালে ভাঁজ ফুটে উঠল তার। চোখ বন্ধ করে দোয়ামুল কপালে রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবারও হিমির দিকে তাকিয়ে বলল, তোমার এই বেশি প্রশ্ন করার অভ্যাসটা গেল না, তাই না? হিমি এবার নিজেকে খানিকটা স্বাভাবিক করার চেষ্টা করল। সামনের দিকে তাকিয়েই বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, তাই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাভাবেই একটা কথা বলে দিতে চাই। অর্ণব বুকে দুহাত গুজে বলল, বলো। তোমার কথা শুনতেই তো এলাম, যা খুশি বলতে পারো। হিমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা বলে চোখ খুলে তাকালো হিমি। অর্ণবের দিকে তাকিয়ে দেখতে পেল সে কিভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ অবাক হলো হিমি। হিমিকে চুপ থাকতে দেখে অর্ণব বলল, তারপর? ভ্রু কুঁচকে গেল হিমির। অবাক হয়ে জিজ্ঞেস করল, তারপর মানে? বললাম, আমি অন্য কাউকে ভালোবাসি। নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো অর্ণব। তারপর আবারও আর চোখে হিমির দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলেছিলাম, বোধ হয় মনে নেই তোমার। ব্যাপার না, মনে করিয়ে দিচ্ছি। কথাটা বলেই বেঞ্চ থেকে উঠে হিমির সামনে বসে পড়ল অর্ণব। হিমির দিকে তাকিয়ে বলল, তোমার ব্যাপারে সব খবর জানি আমি, আর এই সামান্য বিষয়টা জানবো না? অর্ণবের ব্যবহারে যেন এবার অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে হিমি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যদি জেনেই থাকেন, তাহলে এইসব অবান্তর কথা বলছেন কেন? অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বোধ হয় আমার কথাটা এখনো বুঝে উঠতে পারোনি হিমপরি। আমি বলেছি তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমি জানি, তবে তুমি যে ভবিষ্যতেও অন্য কাউকেই ভালোবাসবে সেটা তো আমি বলিনি। অর্ণবের কথার মানে বুঝে উঠতে না পেরে হিমি জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? অর্ণব কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ালো। পাঞ্জাবিতে লেগে থাকা ধুলো হাত দিয়ে ঝাড়তে লাগলো। অর্ণবকে চুপ থাকতে দেখে হিমি আবারও বলল, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। অর্ণবের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। সে নিজের কাজে মনোযোগ দিল। প্রায় 1 মিনিট পর হিমির সামনে এসে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমার যত চিন্তা করার করতে পারো। আমি চাই এর মধ্যে তুমি নিজে থেকে বিয়েতে রাজি হয়ে যাও, আর তা না হলে? অর্ণব এবার কাঁধে হাত ঘষে হিমির দিকে সামান্য ঝুঁকে বলল, তুমি আমাকে ঠিক যতটা ভালো মনে করো, আমি ঠিক ততটাই খারাপ হতে পারি। কথাটা বলে স্থান ত্যাগ করলো অর্ণব। হিমি চোখ বড় বড় করে অর্ণবের যাওয়ার পানে তাকিয়ে আছে। তার বলা শেষের কথাটা এক প্রকার হুমকি মনে হলো হিমির কাছে। শুকনো ঢোক গিলে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। এমন সময়ে হাতে হাওয়াই মিঠাই নিয়ে সেখানে উপস্থিত হলো দিবা। মনের আনন্দে হাওয়াই মিঠাই খেতে খেতে হিমির পাশে বসে বলল, কিরে দোস্ত, তোর উঠবি আসলো? দিবার কথা শুনে হিমির আগে কটমট দৃষ্টিতে তার দিকে তাকালো হিমি। হিমির এমন রাগী চাহনি দেখে দিবা একবার হাতে থাকা হাওয়াই মিঠাইয়ের দিকে তাকিয়ে সেটা নিচের দিকে নামিয়ে নিল। তার একদম স্বাভাবিক হয়ে কিছুটা চিন্তিত সুরে বলল, কি হলো দোস্ত, সব ঠিক আছে তো? হিমি রাগী দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে আমি এখানে নিয়ে এসেছি হাওয়াই মিঠাই খাওয়ার জন্য, তাই না? না, তা নয়, কিন্তু এত টেস্টি জিনিস দেখে আমি লোভ সামলাই কি করে বলতো? হিমি এবার সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে বলল, তোকে তো আমি পড়ে দেখতেছি। এখন জলদি বাসায় চল, আমার আর 1 মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ হ্যাঁ চল। কথাটা বলেই দিবা হিমিকে হেল্প করলো হুইল চেয়ারে বসতে। তারপর দুজনে গাড়িতে উঠে বাসার দিকে যেতে লাগলো। যেতে যেতে হিমি দিবাকে সবকিছু বলতে লাগলো। সবটা শুনে দিবা উৎসাহিত কণ্ঠে বলল, ওই হয়ে, একদম ফিল্মি ডায়লগ। আমি যে কেন মিস করলাম সিনটা। দিবু। হিমির উচ্চস্বরের ধমক শুনে চুপ হয়ে গেল দিবা। সারা রাস্তা তাদের মাঝে নীরবতা বজায় রইল। হিমির চিন্তা যেন ক্রমশ বেড়েই চলেছে।
মনে মনে ভাবল, না, এভাবে চলতে দেওয়া যাবে না। বাড়ি গিয়ে মায়ের সঙ্গেই আগে কথা বলতে হবে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মানিক সাহেব, রিপা এবং হিমি। হুর তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছে বলে সে এখন অনুপস্থিত। থমথমে পরিবেশ বিরাজ করছে বাড়ি জুড়ে। হিমি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রিপা এবং মানিক সাহেবের দিকে, আর তারা স্বাভাবিকভাবেই বসে আছে। বেশ কিছুক্ষণ নীরবতা শেষে হিমি বলে উঠল, তাহলে তোমরা এসব প্ল্যান করে করছো আমার সঙ্গে, তাই না? রিপা হালকা নড়েচড়ে বসে বললেন, এখানে প্ল্যান করার কি আছে? হিমি করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্ল্যান না তো কি মা? তোমরা জানতে লোকটা অর্ণব ভাইয়া, তাহলে এটা আমার থেকে লুকোলে কেন? হিমির বাবা মানিক সাহেব নীরবতা কাটিয়ে বললেন, কারণ অর্ণব বারণ করেছিল। বেশ অবাক হলো হিমি। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিন্তু কখন আর কেন? রিপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, সেদিন তোকে হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে অর্ণব উপস্থিত হয়। অর্ণবকে হসপিটালে দেখতে পেয়ে আমরা সবাই অনেকটা অবাক হয়ে যাই, কারণ আমি জানতাম ও ইতালিতে আছে। আমরা তখন অনেক টেনশনে থাকায় ওকে আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। তুমি ভালো আছো জানার পর ও আমাদের সাথে কথা বলতে চায়। হিমি মনোযোগ দিয়ে শুনছে তার মা রিপার বলা কথাগুলো, মনে মনে ভাবছে, সেদিন উনি হসপিটালে এসেছিলেন, কই আমি দেখলাম না তো। রিপা কিছুটা থেমে আবার বললেন, অর্ণব সরাসরি এসে বলেও তোমাকে বিয়ে করতে চায়। ওই পরিস্থিতিতে আমাদের পক্ষে এসব নিয়ে ভাবা সম্ভব ছিল না বলে আমরা ওর থেকে কিছুটা সময় চাই। হসপিটাল থেকে ফেরার পর অর্ণব আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছিল যেন তোমাকে ওর ব্যাপারে কিছু না বলি। তাই তাই তোমরা আমার থেকে এসব লুকিয়ে যাবে মা? তোমাদের কাছে আমার থেকে ওই লোকটা বেশি দামি হয়ে গেল? বাবা তুমিও। মায়ের কথার মাঝে এই রাগী স্বরে কথাটা বলল হিমি। রিপা আবারও বললেন, আমরা প্রথমে বিষয়টা নিয়ে ভাবিনি হিমি। পরবর্তীতে অর্ণব পারিবারিকভাবে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। চুপ করে রইল হিমি। বাবা মায়ের সিদ্ধান্তের উপর কখনো কিছু বলেনি হিমি। এখন যদি বাবা মা তাকে বিয়ের জন্য জোর করে, কথাটা ভেবেই ভয় হচ্ছে হিমির। মানিক সাহেব এবার বসা থেকে উঠে দাঁড়ালেন, হিমির কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, তোকে আমি কখনো কোনো বিষয়ে জোর করিনি মা। অর্ণব অত্যন্ত ভালো একটা ছেলে, প্রতিটা বাবা মাই চায় তাদের সন্তানের জন্য যোগ্য পাত্র খুঁজে বের করতে। অর্ণবকে তুইও চিনিস, আর আমরা খুব ভালো করেই চিনি। ও কেমন ছেলে সেটা আমরা সবাই জানি। কিছুক্ষণ চুপ করে রইলেন মানিক সাহেব। তারপর আবারও বললেন, তবে আমি তোকে জোর করব না। তুই যেই সিদ্ধান্ত নিবি সেটাই হবে। কথাটা বলেই নিজের ঘরে চলে গেলেন মানিক সাহেব। রিপা এবার হিমির কাছে এসে হালকা হেসে বললেন, আশা করি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। রিপাও চলে গেল সেখান থেকে। তবে একই জায়গায় রোবটের ন্যায় বসে রইল হিমি। বাবা মা তাকে সোজাসুজি কিছু না বললেও হিমি ঠিকই বুঝতে পেরেছে যে তারা চায় হিমি বিয়েতে রাজি হয়ে যাক। তবে তারা কি করে বুঝবে হিমির মন যে এখনো অপূর্বের জন্য ব্যাকুল হয়ে আছে? চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার, আনমনেই বলে উঠল, কেন অপু? কেন এমন করছো আমার সঙ্গে? আমি যে তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমাকে ডেকেছিস আপু? হিমির ঘরে এসে প্রশ্নটা করল হুর। হিমি জানালার পাশে বসেছিল। হুরের গলার আওয়াজ পেয়ে কিছুটা ঘুরে বলল, কথা আছে তোর সাথে। হুর বিছানায় বসে বলল, হ্যাঁ বল না, কি বলবি? হিমি নিচের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, অর্ণব ভাইয়া হসপিটালে এসেছিল, তুই আমাকে বলিসনি কেন? হিমির প্রশ্ন শুনে ঘাবড়ে গেল হুর। এদিক ওদিক তাকিয়ে নিজের দৃষ্টি লুকোনোর চেষ্টা করতে লাগলো সে। হুরকে চুপ থাকতে দেখে হিমি এবার তার দিকে তাকিয়ে বলল, তোকে কিছু জিজ্ঞেস করছি আমি হুর। চুপ করে থেকে আমার মাথা গরম করাস না। হুর এবার আমতা আমতা করে বলল, বলতে গিয়েছিলাম তো, কিন্তু মা। হিমির এবার মনে পড়লো হসপিটালের কথা। হুর তাকে কিছু একটা বলতে চেয়েছিল, তবে মা বাধা দেওয়ায় আর বলতে পারেনি।
হুর এবার কিছুটা স্বাভাবিক হয়ে বলল, তবে এখন যেহেতু তুই জেনেই গেছিস, তাহলে আর লুকিয়ে লাভ নেই। হিমি ভ্রুকুচকে তাকালো হুরের দিকে। হুর বিছানা থেকে উঠে এসে হিমির সামনে বসে বলল, জানিস আপু, তোকে যখন ডাক্তাররা অবজারভেশনে রেখেছিল, অর্ণব ভাইয়ার পাগলামি চোখে পড়ার মতো ছিল। পাগলের মতো ছোটাছুটি করছিল, বারবার ডাক্তারদের থেকে তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমরা তো ওনার কাছ থেকে থ হয়ে গিয়েছিলাম। আমার কি মনে হয় জানিস আপু? হিমি হুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল। কি? হুর বলল, অর্ণব ভাইয়া তোকে খুব ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারোর জন্য এতটা পাগলামি করতে পারে না আপু। তুই নিজের চোখে দেখলে বুঝতে পারতি। নীরব হয়ে গেল হিমি। কানের কাছে একটা কথায় বাজতে লাগলো, অর্ণব তোকে ভালোবাসে। হিমিকে চুপ করে থাকতে দেখে হুর কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। হুর তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, এই আপু, ম্যাম চলে এসেছে বোধ হয়। আমি যাই। হ্যাঁ। কথাটা বলেই ছুটে বেরিয়ে গেল হুর। কিন্তু হিমির মনটা যেন আরো অশান্ত হয়ে উঠল। হুরের বলা কথাগুলো ভাবতে লাগলো, সত্যিই কি ও কখনো নিজের চোখে অর্ণবের পাগলামিগুলো দেখেনি? হিমির মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা। অর্ণব হিমিকে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত 3 বছর প্রাইভেট পড়িয়েছিল। তবে হিমি তাকে ভাইয়া বলেই ডাকত। তখন হিমি ক্লাস 9-এ পড়ে গ্রামে গিয়ে বোনেদের সাথে গাছে ওঠা শিখতে গিয়ে হাতের অনেকটা অংশ কেটে গিয়েছিল তার। 7টা সেলাই পর্যন্ত দিতে হয়েছিল। বাড়িতে ফেরার পর যেদিন অর্ণব তাকে পড়াতে এসেছিল সেদিনের কথা মনে করতে লাগলো হিমি। ফিজিক্স বই বের করো। যে ম্যাথগুলো দিয়েছিলাম শেষ করেছো সবগুলো? ফোনের দিকে দৃষ্টি রেখে কথাগুলো বলল অর্ণব। হিমি একটা শুকনো ঢোক গিলল। ওড়নার আড়ালে বাম হাত লুকোনোর চেষ্টা করতে লাগলো সে। ডান হাত দিয়ে বই খাতা বের করে হোমওয়ার্ক দেখালো। অর্ণবের দৃষ্টি এতক্ষণে ফোন থেকে সরে হিমির দিকে আবদ্ধ হয়েছে। কপালে ভাত দেখা গেল তার। হিমির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ওই হাতে? কিছু না তো ভাইয়া। আপনি দেখুন না, আমি সবগুলো করে রেখেছি। অর্ণব আবারও হিমির দিকে সরু চোখে তাকিয়ে বলল, হাত দেখাও। হিমি ফট করে নিজের ডান হাতটা অর্ণবের সামনে ধরল। অর্ণব এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে বলল, হিমি আমি অন্য হাত দেখাতে বলেছি। হিমি চোখ খিচে বন্ধ করে হাতটা সামনে আনলো। ব্যান্ডেজ ফুলে ফেলা হলেও সেলাইয়ের দাগ এখনো স্পষ্ট। কিছুক্ষণ অর্ণবকে চুপ থাকতে দেখে এক চোখ খুলল হিমি, তারপর দুটো চোখ খুলে রোগ গিলল। এই নীরবতা যে ঝড়ের পূর্বাভাসটা হিমি বেশ ভালোই বুঝতে পারছে। অর্ণবের চোখে মুখে এতক্ষণের আগের আভা স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাগী চোখে হিমির দিকে তাকিয়ে উঠতে দাঁড়ালো সে। জোরালো কণ্ঠে ধমকের সুরে বলল, বেড়াতে গিয়ে এইসব করে বেড়াচ্ছ তাই না? নিজের খেয়াল তো পাগলে রাখতে জানি, কিন্তু তুমি জানো না এসব প্ল্যান করে করা হয়েছে তাই না? ভেবেছ যে পড়ার ফাঁকি দিতে পারবে, আন্টিও কিছু বলবে না? তোমার এসব ফাঁকিবাজির ধান্দা না আমার খুব ভালো করে জানা আছে হিমি। অর্ণবের ধমকে কেঁপে উঠল হিমি। চুপ করে নিচের দিকে তাকিয়ে সবটা শুনে যাচ্ছে হিমি। এতক্ষণে অর্ণবের গলার আওয়াজ শুনে রিপা সেখানে উপস্থিত হয়েছে। রিপা অর্ণবের কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা? এত বকছো যে ওকে? হিমি কিছু করেছে? অর্ণব রিপার দিকে তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, ওকে একটু শাসন করুন আন্টি, আমার কথা তো ওর কানে যায় না। এত ছোটাছুটি করলে ব্যথা তো পাবেই। বাম হাত কেটেছে বলে ঝামেলা হচ্ছে না, ডান হাত কাটলে কি হতো বুঝতে পারছেন? 1-2 মাসের জন্য সব পড়াশোনা বাদ দিয়ে দিতেন তিনি। এভাবে চললে তো রেজাল্ট ভালো করতে পারবে না আন্টি। লাস্ট এক্সামে যা রেজাল্ট করেছে তার চেয়ে আরো বেশি আশা করা যায় ওর থেকে। এখনো ফাঁকিবাজি করলে তো চলবে না তাই না? কথাটা বলে অর্ণব রাগী চোখে একবার হিমির দিকে তাকিয়ে বেরিয়ে গেছিল বাসা থেকে। সেদিন অর্ণবের ব্যবহারে রাগ হয়েছিল হিমির, কষ্টও পেয়েছিল প্রচুর।
তবে আজ যেন সেই অদ্ভুত ব্যবহারের কারণ অন্য কিছুই মনে হচ্ছে হিমির কাছে। মনে মনে ভাবতে লাগলো, উনি কি আসলেই আমাকে ভালোবাসেন? না না, যদি তেমনটাই হতো তাহলে তো আমাকে বলতেন উনি। চোখ বন্ধ করে নিল হিমি। এই মুহূর্তে ঘুমের ভীষণ প্রয়োজন তার। এই কয়েক ঘন্টায় যেন সব চিন্তা থেকে দূরে থাকতে পারে সে। আবারও রাত পেরিয়ে সকাল আসবে, আর সেই সঙ্গে চিন্তার পাহাড় নেমে আসবে তার মাথায়। রাতের আধার এখনো সম্পূর্ণ কাটেনি। বাড়ির পাশের পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে অপূর্ব। ঘুম নামক বস্তুর সঙ্গে তার বিরাট দূরত্ব তৈরি হয়েছে এই কদিনে। ফরিদা বেগম পিছনে এসে দাঁড়িয়ে বললেন, অপু, এখানে কি করছিস তুই? পিছনে তাকালো না অপূর্ব। মায়ের প্রশ্নের উত্তরও দিল না সে। ফরিদা বেগম এবার অপূর্বের পাশে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, অপু, মায়ের উপর এভাবে রাগ করে থাকতে নেই বাবা। আমি যা করছি তোর ভালোর জন্য তো করছি নাকি? এক হাত দিয়ে কাঁধ থেকে মায়ের হাতটা সরিয়ে দিল অপূর্ব। মায়ের দিকে তাকিয়ে তার ছেলের সুরে বলল, হা, এটাই তো মা। আমি না সবসময় জেনে এসেছি মায়েরা সন্তানদের মনের কথা বুঝে যায়, অথচ তোমার কথা চিন্তা করে দেখো, নিজের ছেলের খুশিটাই তুমি কেড়ে নিচ্ছ। অপু, তুই এই কথাটা বলতে পারলি আমাকে? এত কষ্ট করে তোকে বড় করেছি আমি। অপূর্ব তার মায়ের দু কাঁধে হাত রেখে করুণ সুরে বলল, আমি জানি মা, আর সেই কারণেই তোমার কথার অবাধ্য হওয়ার সাধ্য আমার নেই। তুমি এতদিন ধরে যেভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে চলেছ, এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি মা। ফরিদা বেগম চোখের জল মুছে ছেলের দিকে তাকালেন। অপূর্বরও চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে, গড়িয়ে পড়ার আগেই তা মুছে নিল সে। মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, তুমি তো এমন ছিলে না মা। আমি তো আমার মাকে চিনি। আমার মা আমার সুখটাকেই আমার থেকে কেড়ে নিচ্ছে, এটা আমি মানতে পারছি না মা। অপূর্ব আবারও তার মায়ের দু কাঁধে হাত দিয়ে বলল, তুমি এমন কেন হয়ে গেলে মা? এতটাই বদলে গেলে যে নিজের ছেলের ভালোটাই তুমি বুঝতে পারছো না। ফরিদা বেগম চুপ করে রইলেন। অপূর্ব তার কাঁধ থেকে হাত সরিয়ে নিল। নিজের চোখের জল লুকোনোর বৃথা চেষ্টা করে চলে গেল সেখান থেকে। হসপিটালে বসে আছে হিমি, সঙ্গে তার বাবা এবং হুড়ও এসেছে। চেক আপের জন্য তাকে মাসে এক দুবার হসপিটালে আসতেই হয়। সকাল 11টার দিকে এসেছে তারা, এখন প্রায় 1টা বাজে। তবে ডাক্তার ওটিতে থাকা এতক্ষণ ধরে কেবিনের বাইরে ওয়েট করতে হচ্ছে। হুড় এবার বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, কতক্ষণ এভাবে বসে থাকবো বলো তো? আর কিছুক্ষণ বসে থাকলে আমার কোমর ঠিকই লক হয়ে যাবে। আপু তোরা থাক, আমি একটু ক্যান্টিনে যাচ্ছি। হিমি কিছু বলার আগেই হুড় সেখান থেকে চলে গেল। হিমিও অনেকটা বিরক্ত হচ্ছে। একে তো মাথার মধ্যে এত চিন্তা, এর মধ্যে চেক আপের জন্য আসতেই চায়নি সে, তবে বাবা জোর করে নিয়ে এসেছে। এখন বসে বসে ওয়েট করা ছাড়া আর কিছুই করার নেই। হুর মনের সুখে হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে যাচ্ছে, তবে এর মাঝেই তার চোখ পড়ে পাশের ওয়ার্ডের দিকে। কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল সে, মাথার মধ্যে ওয়ার্ডের চিত্র ভেসে উঠতেই আবার পিছনে গেল সে। একদম সামনের বেডে থাকা রোগীর প্রেশার চেক করছে একটা ছেলে, হয়তোবা ইন্টার্নি করছে এখানে। ছেলেটিকে দেখেই যেন মনে মাঝে লাড্ডু ফুটে উঠল হুরের। নিজের অজান্তেই ক্রাশ নামক বাস খেয়ে বসল সে। গালে হাত দিয়ে মাথা হালকা বাঁকিয়ে এমনই বলে উঠল, হায় আয়, একটা ছেলে এতটা কিভাবে হতে পারে? এই আপা সরেন তো। কথাটা বলে হুড়কে সামান্য ধাক্কা দিয়ে ওয়ার্ডে ঢুকলেন একজন আয়া। ধাক্কা খেয়ে হুড় পড়ে যেতে নিলে নিজেকে সামনে নিল, রাগী চোখে তাকালো তার দিকে। তবে এতে সেই মহিলার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। হুড় নিজের চোখ ঘোরাতেই দেখতে পেলে ছেলেটা এদিকে আসে। হুড় ঝটপট নিজের ঝুটি করা চুলগুলো এক পাশে এনে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তবে ছেলেটা আসার আগেই তার সামনে বাধা হয়ে দাঁড়ালো আরেকটি ছেলে। কাঁধে হাত রেখে বলল, কিরে দোস্ত, চলো না আজকে লাঞ্চে যাই, পাশেই একটা নিউ রেস্টুরেন্ট দিয়েছে। ছেলেটা নিচের দিকে তাকিয়ে খানিকটা বাচ্চাদের মতো আচরণ করে বলল, কিন্তু বাহিরের খাবার খেলে তো মা বকবে। আমি কালকে মার থেকে পারমিশন নিয়ে আসবো কেমন?
কথাটা বলেই স্থান ত্যাগ করলো হুড়ের সদ্য ক্রাশ হওয়া ছেলেটি। এদিকে তার কথা শুনে যেন হুড়ের মনটা বেলুনের মতো ঠুস করে ফেটে গেল। ঠোঁট উল্টে কিছুটা কাঁদো কাঁদো মুখ করে চলে এলো হুর। এতক্ষণে ডাক্তার চলে এসেছে। হিমিকে যে টেস্টগুলো দেওয়া হয়েছিল তার রিপোর্ট চেক করছেন তিনি। রিপোর্ট চেক করা শেষে হিমির কাছে এসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমার সাপোর্ট নিয়ে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো তো। ডাক্তারের কথা অনুযায়ী হিমি তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো, তবে কোনো লাভ হলো। কিছু উঠতে গিয়েও আবার বসে পড়লো সে হতাশার সুরে বলল, পারছি না তো ডক্টর। ডাক্তার এবার তাকে আরো অনেকভাবে চেক করতে লাগলো। চেক আপ শেষে নিজের চেয়ারে বসে মানিক সাহেবের উদ্দেশ্যে বলল, দেখুন আঙ্কেল, আমি যতটা বুঝতে পারছি হিমি ওর ডান পায়ে কিছুটা বল পাচ্ছে। মানিক সাহেব উৎসাহিত হয়ে বললেন, ও কি আবার হাঁটতে পারবে বাবা? একদম যে ঠিকভাবে হাঁটতে পারবে তার গ্যারেন্টি আমি দিতে পারছি না, তবে ডান পায়ে যেহেতু একটু হলেও বল পাচ্ছে এটা খুবই ভালো লক্ষণ। সম্পূর্ণ ঠিকভাবে হাঁটতে না পারলেও থেরাপির মাধ্যমে অন্তত ক্রাচের এই সাহায্য নিয়ে যদি হাঁটতে পারে সেটা তো অনেক কিছু। আপনি চিন্তা করবেন না, আমি অনেকটাই আশাবাদী এ বিষয়ে। ডাক্তারের কথা শুনে বাড়ির সকলের খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা সৃষ্টি হলেও হিমির মাঝে খুব বেশি ভাবান্তর সৃষ্টি হয়নি। তার মাথায় তো অর্ণবের দেওয়া সেই শান্ত হুমকির কথা ঘুরছে। উদাস মনে বসেছিল হিমি, এমন সময় দিবার কল আসে। হিমি ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই দিবা বলে ওঠে, হ্যালো হিমি। বল। কি ব্যাপার বলতো, কোনো খোঁজ খবরই পাচ্ছি না তোর। হিমি বিরক্তির সুরে বলল, এমন ভাব করছিস যেন কিছুই জানিস না তুই। দিবা এবার উৎসাহিত কণ্ঠে বলল, দেখ আমার কাছে তোর জন্য একটা প্ল্যান আছে। হিমি ভ্রু কুঁচকে বলল, কি প্ল্যান? মন দিয়ে শোন, তুই অর্ণব ভাইয়াকে বলবি তোর সঙ্গে দেখা করতে। তারপর তাকে প্রশ্ন করবি সে কেন তোকে বিয়ে করতে চায়, উনি তোকে ভালোবাসে কিনা। আমি জিজ্ঞেস করব? হ্যাঁ তুই, নয়তো কি আমি জিজ্ঞেস করব? কিন্তু ওনার সামনে গেলেই তো আমার নার্ভাস লাগে। দেখ দোস্ত, নার্ভাস হলে চলবে না। এটা তোর পুরো লাইফের বিষয়। তাই আমি যেটা বলছি সেটা কর। ফোনটা রেখে দিল হিমি। নিজেও মনে মনে ভাবলো অর্ণবকে আসলেই কিছু প্রশ্ন করা দরকার। অতঃপর অর্ণবের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলো, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ফোনটা হাতে নিতেই হিমির মেসেজ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অর্ণবের। ফোনটা টেবিলের উপর রেখে নিজের চেয়ারে হেলান দিয়ে বসলো অর্ণব। হাসি রেখে টেনে চোখ বন্ধ করে বলল, তুমি আমার হিমপরি, তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসবে। আমি জানি তুমি ঠিক এই বিয়েতে রাজি হয়ে যাবে। ফোন কলের আওয়াজে চিন্তা ভঙ্গ হলো অর্ণবের। বিরক্তির ভাব নিয়ে ফোনটা হাতে নিতেই যেন তার সব বিরক্তি কেটে গেল। ফোনটা রিসিভ করতে অপর প্রান্তে থাকা ব্যক্তি বলল, আমাকে তো ভুলেই গেলেন বোধ হয়। আরে কি বলছো, তোমাকে কি করে ভুলে যায় বলো তো। তুমি আমার যে উপকার করেছ, তাতে করে তোমার কাছে তো আমার ঋণী হয়ে থাকা উচিত। হ্যাঁ, ভালোই তো পাম দিতে পারেন। আমি সত্যি কথা বলছি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ঠিক আছে বুঝলাম, এখন বলুন সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবই তো ঠিক আছে। তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে আবারও নিজের করে পাওয়ার সুযোগ পেয়েছি। এবার আমি আর কিছু ভুল হতে দেব না। অপর প্রান্তে থাকা ব্যক্তি বলল, ঠিক আছে তবে আমি এখন রাখি। কলটা কেটে দিল সে। চোখে মুখে থাকা মিথ্যে খুশির রেশ মুহূর্তেই কেটে গেল। আনমনেই বলে উঠল, আপনার মানুষটিকে তো আপনি পেয়ে গেলেন, তবে আমার ভালোবাসার মানুষ, তাকে কি আমি কখনোই নিজের করে পাবো না? একটা নির্জন জায়গায় একই বেঞ্চে পাশাপাশি বসে আছে অর্ণব এবং হিমি। অর্ণবের চোখে মুখে খুশির আভা দেখা গেলেও হিমি রয়েছে নির্বিকার। সামনের দিকে তাকিয়ে চুপ করে রয়েছে সে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও হিমিকে চুপ থাকতে দেখে অর্ণব বলে উঠল, তুমি বিয়েতে রাজি, কথাটা জানাতেই আমাকে ডেকেছ তাই? দয়া করছেন আমার উপর? হিমির স্বাভাবিকভাবে সামনের দিকে তাকিয়ে বলা কথায় চুপ করে গেল অর্ণব।
চোখ ঘুরিয়ে হিমির দিকে তাকালো। সে এখনো কিভাবে বসে আছে। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে রইল হিমির দিকে। হিমি এক নজর তাকালো অর্ণবের দিকে, তারপর স্থির কণ্ঠে বলল, বলুন, আমার উপর দয়া দেখাচ্ছেন? অর্ণব অবাক হয়ে বলল, হোয়াট? হিমি আবারও সামনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দয়াই তো দেখাচ্ছেন। না হলে একটা পঙ্গু মেয়েকে কেন বিয়ে করতে চাইবেন আপনি? অর্ণবের চোখে মুখে ধীরে ধীরে রাগের আভা ফুটে উঠতে লাগলো। তবে হিমি সেদিকে নজর না দিয়েই বলতে থাকলো, আসলে বিষয়টা কি বলুন তো, আপনি ভেবেছেন এমন একটা মেয়ের ভবিষ্যতে কি হবে? কিছুটা থেমে আবার বলল, যেই মেয়ে নিজের পায়ে হাঁটতেই পারে না তাকে কোন ছেলেই বা বিয়ে করবে? এসবই ভেবেছেন তাই তো? রাগের মাত্রা এবার তীব্র থেকে তীব্রতর হচ্ছে অর্ণবের। নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হিমির কথাগুলো শুনছে সে। হিমি এবার তাকালো অর্ণবের দিকে। বিচলিত কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমার কারোর দয়া চাই না। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে। ইনাফ ইজ ইনাফ হিমি। অর্ণবের উচ্চস্বরের ধমকে কেঁপে উঠল হিমি। চোখ খিচে বন্ধ করে নিল সে। পরক্ষণে চোখ খুলতেই দেখতে পেল অর্ণবের চোখে মুখে কেমন রক্তিম আভা ফুটে উঠেছে। কপালের রগগুলো ফুলে আছে, রাগে পুরো শরীর কাঁপছে তার। অর্ণবের এমন রূপ দেখে কিছুটা ভয় পেল হিমি। চুপ করে রইল সে। অর্ণব হিমির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ হিমি? তোমার সাহস কি করে হয় আমাকে এই ধরনের কথা বলার? আমার ভালোবাসাকে দয়া বলে আখ্যায়িত করার? হিমি যতটা না ভয় পেল তার চেয়ে অনেক গুণ বেশি অবাক হলো সে। অস্ফুট স্বরে তার মুখ থেকে বেরিয়ে এলো, আপনি আমাকে ভালোবাসেন? অর্ণব হালকা হেসে বলল, এমনভাবে বলছো যেন তুমি জানতেই না। এবার আরো বেশি অবাক হলো হিমি। অবাক চোখে তাকিয়ে অর্ণবের দিকে। অর্ণব এবার অন্যদিকে ঘুরে বলতে লাগলো, সপ্তাহে 3 দিনের জায়গায় 5 দিন পড়াতে যাওয়ার কারণটা তুমি বুঝতে পারোনি তাই না? তোমার মনে আছে? পড়া কমপ্লিট না করাই অনেক বকতাম তোমাকে, যার কারণে তুমি রাগ করে আমার সঙ্গে কথা বলতে না। পরদিন আবার এই আমি চকলেট দিয়ে তোমার রাগ ভাঙাতাম। কেন জানো? চুপ করে রইল হিমি। এসব বিষয় তো সে কখনো ভেবেও দেখেনি। অর্ণব কিভাবে বলতে রইল, কারণটা তোমার কথা না বলা, তোমার অবহেলা। সহ্য করতে পারতাম না আমি। কিছুক্ষণ চুপ করে রইল অর্ণব। তারপর আবারও ধরা গলায় বলল, আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট ছিলে, এটা একটা সুন্দর সম্পর্ক। আমি তার মাঝে তোমাকে অন্য কিছু বলতে চাইনি হিমি, আর তুমিও এই ঘটনাগুলোকে গোনায় ধরনি। হিমির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অর্ণব এবার ঘুরে তাকালো হিমির দিকে। করুণ সুরে বলল, কিন্তু আমি তো তোমাকে জানিয়েছিলাম হিমি। জানিয়েছিলাম আমার মনের সব কথাগুলো। আর তুমি কিনা সেই সব কিছু ছিঁড়ে ফেলে দিলে। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল হিমি। হিমিকে এমন অবাক হতে দেখে অর্ণব তার ছেলে সুরে হেসে বলল, এত অবাক হচ্ছ যেন তুমি কিছু জানোই না। আচ্ছা যাও, মেনে নিলাম তুমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে। তবে তার সঙ্গে আমার দেওয়া বইটা ফেলে দিলে। এতটা অপমান আমাকে না করলেও পারতে হিমি। বইয়ের কথা শুনে হিমির মাথায় এলো তার রেজাল্টের দিনের কথা। অর্ণব তাকে একটা বই গিফট করেছিল সেদিন, বলেছিল খুব মনোযোগ দিয়ে পড়তে। সেদিন হিমি বাড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে অপূর্বের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন তাদের মধ্যকার সম্পর্ক সবে বন্ধুত্ব থেকে একটু গভীর হতে শুরু করেছে। অর্ণবের দেওয়া বইটা বাড়িতেই ছিল। তবে হিমি বাড়িতে এসে তার খুঁজে পায়নি। তার 4 বছরের খালাতো বোনের হাতে এক বইয়ের একটা পৃষ্ঠা দেখে বুঝতে পেরেছিল সেই অঘটন ঘটিয়েছে। হিমি মনে মনে ভাবতে লাগলো, তবে কি বইয়ের মাঝে উনি কোনো চিঠি রেখেছিলেন? কিন্তু ওনাকে কি করে বোঝাবো আমি যে বইটা পড়তেই পারিনি? অর্ণব এবার কিছু একটা চিন্তা করে বলল, অবশ্য করবে নাই বা কেন? তখন তো তোমার মনে অন্য কেউ জায়গা করে নিয়েছিল। অবাক হলো হিমি, মনে মনে ভাবল, তবে কি উনি সেদিন আমাকে আর অপূর্বকে দেখে ফেলেছিল?
অর্ণব এবার হিমির কাছে এসে ওর দু কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকিয়ে বলল, লিসেন হিমি, আমি একবার তোমাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে দেব না। তুমি নিজে থেকে রাজি না হলে আমি ঠিক কি কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে নিল অর্ণব। তবে তাকে বাধা দিয়ে হিমি পিছন থেকে বলে উঠল, এই ভালোবাসা যে ক্ষণস্থায়ী নয় তার কি গ্যারেন্টি আছে ভাইয়া? অর্ণব পিছন ফিরে সরু চোখে তাকালো হিমির দিকে। হিমি অর্ণবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর কখনো নিজের পায়ে হাঁটতে পারবো কিনা জানি না, এটা মেনে নিতে পারবেন আপনি? পরবর্তীতে যদি এই ভালোবাসা বিরক্তিতে রূপ নেয়? পাশে তাকিয়ে তার ছেলের সুরে হাসলো অর্ণব। তারপর কিছুটা সামনে এসে বলল, এই বিরক্তিই তো চেয়েছিলাম, আমি পাইনি তো। তোমার প্রতি বিরক্ত হওয়ার জন্যই তো দূরে সরে গিয়েছিলাম, কিন্তু পারলাম না। দূরে থেকে এই অনুভূতি ক্রমশ বেড়েই গেছে। সেখানে তোমার সঙ্গে থেকে বিরক্তির প্রশ্নই আসে না। অর্ণব এবার হিমির সামনে এলো, ওর সামনে বসে চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভালোবাসা এত ঠুনকো নয় হিমি। এই ভালোবাসা আমরান শুধু বেড়েই যাবে, এক বিন্দু পরিমাণও কমবে না। অশ্রুসজল চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে হিমি। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তার। সেদিন বইটা পড়তে পারলে হয়তো আজকের এই দিনটা দেখতেই হতো না তার। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল হিমির। এই মুহূর্তে আফসোস করা ছাড়া তার আর কিছুই করার নেই। নিজের ফোনের দিকে তাকিয়ে বসে আছে অর্ণব। বেশ কয়েকদিন হলো ফোনটা বন্ধ করে রেখেছে সে। চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অর্ণব। জমি জমার কিছু কাজে তাকে গ্রামের বাড়িতে আসতে হয়েছে। এই পৃথিবীতে মা ছাড়া তার আপন বলতে কেউ নেই। খুব ছোটবেলায় বাবা তাদের ছেড়ে চলে যায়। বিয়ে করার সুযোগ থাকলে ছেলের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি অপূর্বের মা। সেদিন হিমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অপূর্ব তার পিছনে যেতে চাইলেও তার মা তাকে আটকে দেয়। নিজের কসম দিয়ে বলে হিমির সাথে যেন অপূর্ব আর কোনো যোগাযোগ না করে। অপূর্ব অনেকবার তার মাকে বুঝিয়েছে, অনুরোধ করেছে, তবে কোনো লাভ হয়নি। পরদিনই কাজের জন্য তাকে গ্রামে আসতে হয়। ফোন অন থাকলেই হিমির কল আসে, আর তা রিসিভ না করতে পেরে নিজেকে অপরাধী মনে হয় অপূর্বের। তাই বাধ্য হয়ে ফোনটা অফ করে রাখতে হয়েছে তাকে। ফোনটা হাতে নিয়ে অন করলো অপূর্ব। সঙ্গে সঙ্গেই দেখতে পেল তার এক বন্ধু 22 বার কল করেছে। ভ্রু কুঁচকে তার নম্বরে ডায়াল করতেই সে রিসিভ করলো ফোনটা। তার কথা শুনে অপূর্ব বসা থেকে দাঁড়িয়ে বেশ উচ্চস্বরে বলল, হোয়াট? কিন্তু এটা কি করে হতে পারে? আমি ঠিকই বলছি, তোর বাসার আশেপাশের লোকেরা তো তাই বলছে যে তুই বিয়ে করতে গ্রামে গেছিস। এমনকি তোদের বাসায় যে আন্টি কাজ করে সেও তো এই কথাই বলল। বন্ধুর কথা শুনে যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেল অপূর্ব। অস্থির কণ্ঠে বলল, কিন্তু এমনটা কি করে হতে পারে? মানুষ মিথ্যে কথাই বা বলবে কেন? আমরা এতটা তাড়াতাড়ি এসেছি যে কাউকে তো কিছু জানাতেও পারিনি। আমি কি করে জানবো বলতো? আমার তো সন্দেহ হলো বলেই তোকে ফোন করলাম। তুই হিমিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি, আমার তো বিশ্বাসই হয়নি। এখন আরো শিওর হয়ে গেলাম। অপূর্ব কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলো এমন গুজবকে ছড়াতে পারে। পর মাথায় কিছু একটা চিন্তা আসতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মা। কিছু বললি? বন্ধুর কথা কানে আসতেই ধ্যান ভাঙল অপূর্বের। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, হ্যাঁ। না কিছু না। তোকে অনেক অনেক থ্যাঙ্কস দোস্ত, কথাটা জানানোর জন্য। সেটা ঠিক আছে, কিন্তু এই খবরটা কে ছড়ালো বুঝতে পারছিস? হয়তোবা। মানে? আমি তোর সঙ্গে পরে কথা বলছি। কথাটা বলেই ফোনটা রেখে দিল। দ্রুত পায়ে হেঁটে মাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাকে পেয়ে গেল। ফরিদা বেগমের পিছনে দাঁড়িয়ে ডাক দিল, মা। ছেলের কণ্ঠ শুনে নিজের কাজ রেখে ঘুরে দাঁড়ালেন ফরিদা বেগম। আঁচলে হাত মুছে ছেলের সামনে এসে বললেন, হ্যাঁ বল। অপূর্ব কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর সরাসরি বলল, তুমি সবাইকে বলেছ যে আমি এখানে বিয়ে করতে এসেছি?
অপূর্বের প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়লেন ফরিদা বেগম। বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন অপূর্বের দিকে। মাকে চুপ থাকতে দেখে অপূর্ব আবারও গম্ভীর গলায় বলল, চুপ করে থেকো না মা, উত্তর দাও। ফরিদা বেগম আশেপাশে তাকিয়ে নিচে নজর লুকোনোর চেষ্টা করে আমতা আমতা করে বললেন, আমি কেন বলতে যাব? তোমার কথার ধরনই বলে দিচ্ছে মা যে এই কাজটা তুমিই করেছ। ফরিদা বেগম বুঝতে পারলেন তার ছেলে সবটাই বুঝে গেছে। চোরের ন্যায় নিচের দিকে তাকিয়ে রইলেন তিনি। অপূর্ব এবার জোরে জোরে হাততালি দিয়ে বলল, বাহ মা বাহ, কি অসাধারণ ডায়েট করেছ তুমি। তার মানে এই সপ্তাহে তোমার পূর্ব পরিকল্পিত। দেখ অপু, তুই ভুল বুঝছিস আমাকে। আর কি বুঝবো মা? সবটা তো আমার কাছে একদম পরিষ্কার। তুমি আগে থেকেই জানতে হিমি হাঁটতে পারে না, আর সেটা জেনেই তুমি ওকে বাড়িতে আনতে বলেছিলে যেন তুমি ওকে অপমান করতে পারো। ফরিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। অপূর্ব যে এত কিছু বুঝতে পেরে যাবে সেটা তিনি ভাবতেও পারেননি। অপূর্ব আবারও বলতে লাগলো, আমার আগেই সন্দেহ হচ্ছিল হুট করে এই সময় কেন জমি জমা নিয়ে ঝামেলা হবে। আবার সামান্য কিছু পেপারের কাজেই বা এতদিন সময় লাগছে কেন? এখন বুঝতে পারছি সবটাই তোমার প্ল্যান। ফরিদা বেগম অপূর্বের গায়ে হাত বুলিয়ে করুণ সুরে বললেন, অপু, বাবা আমার কথাটা একটু শোন। অপূর্ব এক ঝটকায় মায়ের হাতটা সরিয়ে দিয়ে বলল, কি শুনবো মা? তুমি জানো সেদিনের ঘটনার পর হিমি সুইসাইড করতে গিয়েছিল। ফরিদা বেগম অবাক চোখে তাকালেন অপূর্বের দিকে, যার অর্থ তিনি কিছুই জানেন না। অপূর্ব আবারও বলতে লাগলো, সেদিন যদি ওর কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম মা? পারতাম না। এই অপরাধবোধ শেষ করে দিত আমাকে। আমি যে হিমিকে কতটা ভালোবাসি সেটা তুমি নিজে জানো মা, তবুও তুমি এমন কাজ করতে পারলে। ফরিদা বেগম অপরাধীর ন্যায় নিচের দিকে তাকিয়ে আছেন, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অপূর্ব তার কাছে এসে বলল, তোমার কথা অনুযায়ী একটা পঙ্গু মেয়েকে বিয়ে করে আমি ভালো থাকতে পারবো না। আচ্ছা, যদি এমন কোনো দুর্ঘটনা আমার সঙ্গে ঘটতো তাহলে? অপু, এমন কথা বলতে নেই বাবা। তাহলে আর কি বলবো মা? আচ্ছা ঠিক আছে, আমার সাথে না হোক, আমি একটা সুস্থ সবল মেয়েকেই বিয়ে করলাম। বিয়ের পর যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটবে না, তার কি গ্যারেন্টি দেবে তুমি? ফরিদা বেগম চুপ করে দাঁড়িয়ে আছেন। ছেলের প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। অপূর্ব এবার কিছুটা দূরে সরে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ব্যাস, অনেক হয়েছে মা। আর না, আর তুমি আমাকে আটকে রাখতে পারবে না। অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি হিমিকে, আর কষ্ট দিতে পারবো না আমি ওকে। আমি আর এখনই চলে যাব এখান থেকে। তুমি যদি চাও তাহলে চলো আমার সঙ্গে। আর না যেতে চাইলে আমি একাই যাব। কথাটা বলেই সেখান থেকে চলে গেল অপূর্ব। ঘরে গিয়ে নিজের জামা কাপড় গুছিয়ে নিতে লাগলো। মনে মনে ভাবল, আমি আসছি হিমি, তুমি আমাকে যে শাস্তি দেবে তাই আমি মাথা পেতে নেব, কিন্তু তবুও তোমার অভিমান আমি ভাঙাবই। কথাটা ভাবতে ভাবতে অপূর্বের ফোনে হিমির কল এলো। তবে সে কলটা ধরতে গিয়েও ধরল না, মনে মনে ভাবল, না এভাবে নয়, আমি সামনাসামনি তোমার সঙ্গে কথা বলল। আর একটু অপেক্ষা করো হিমি, জাস্ট আ লিটল মোর টাইম। শেষ রিংটা হয়ে গেল, কিন্তু অপূর্ব ফোনটা তুলল না। হিমি এবার কিছুটা উচ্চস্বরেই কেঁদে ফেলল। ফোনটাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কি অপরাধ করেছি অপু? কেন আমার সঙ্গে এমনটা করলে তুমি, কেন? ড্রয়িং রুমে অর্ণব সহ তার পরিবারের সকলে বসে আছে। হুর এসে হিমিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যদিও তার কোনো ইচ্ছেই ছিল না তার। এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সে। অর্ণবের কথা ভেবে কষ্ট হচ্ছে হিমির। লোকটা যে ওকে ভীষণ ভালোবাসে সেটা বুঝে গেছে সে। কিন্তু হিমি যে এখনো নিজের সবটা দিয়ে অপূর্বকেই ভালোবাসে। এই দ্বিধা থেকে বেরিয়ে আসার জন্য শেষবারের মতো কল করেছিল অপূর্বকে, তবে এবারও সে কলটা রিসিভ করল না। কারোর পায়ের আওয়াজ পেয়ে কান্না থামিয়ে নিজের চোখটা মুছে নিল হিমি। রিপা রুমে এসে মেয়ের মুখের দিকে তাকিয়েই তার মনের অবস্থা বুঝতে পারলেন। রিপা হিমির সামনে এসে খাটে বসলেন। হিমির দিকে তাকিয়ে বললেন,
আমি আজও তোমায় জোর করব না হিমি। শুধু একটা কথা মাথায় রেখো, সত্যিকারের ভালোবাসা কিন্তু সবাই পায় না। এমন সিদ্ধান্ত নিও না যার কারণে তোমাকে পরবর্তীতে অনুশোচনায় ভুগতে হয়। রিপা মায়ের দিকে তাকালো। সে তো অপূর্বের চোখে নিজের জন্য ভালোবাসা রেখেছে। রিপা এবার হিমিকে নিয়ে ড্রয়িং রুমে এলো। তাকে ধরে সোফায় বসালো। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমির দিকে, তবে হিমির সেদিকে কোনো নজর নেই। সে স্থির দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। অর্ণবের পরিবারের সঙ্গে হিমির বাবা মা আরো কিছু কথা বলল, তবে তার কিছুই যেন হিমির কানে গেল না। পরিশেষে রিপা হিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হিমি, তুমি কি এই বিয়েতে রাজি? হিমি চুপ করে রইল। অর্ণব হিমির দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার উত্তর শোনার জন্য। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর মানিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আমাদের মেয়ে যদি রাজি না থাকে তাহলে? আমি রাজি বাবা। অশ্রুসজল চোখে কথাটা বলে চোখের পলক ফেলতেই জমে থাকা জলটুকু গড়িয়ে পড়ল হিমির। অর্ণবের চোখে মুখে যেন বিশ্বজয়ের আনন্দ ফুটে উঠল। মুচকি হেসে হিমির দিকে তাকিয়ে ভাবল, ব্যাস, এইটুকুরই প্রয়োজন ছিল আমার হিমুপরি। তোমার এই চোখের জল আমি ঠিক মুছিয়ে দেব, আর কোনো কষ্টের ছোঁয়া লাগতে দেব না তোমার জীবনে। এবার তুমি আমার হবে হিমুপরি, শুধুই অর্ণবের। বিছানার একপাশে বসে সরু চোখে হিমির দিকে তাকিয়ে আছে দিবা। বেশ কিছুক্ষণ একইভাবে থাকার পর দিবা হিমির কাছে গিয়ে বলল, তুই সিরিয়াসলি বিয়েতে রাজি? হিমি ফোনের উপর থেকে চোখ সরিয়ে বলল, বলেছি যখন, মিথ্যে তো বলবো না তাই না? কিন্তু তুই হুট করে মতো চেঞ্জ করলি কেন? হিমি দিবার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সামনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেদিন অর্ণবের বাড়ি থেকে লোক আসার কিছুক্ষণ আগে ওর মা আমাকে কল করে। হ্যালো, কে বলছেন? আমি অর্ণবের মা বলছি। হিমি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, জি আন্টি বলুন। আমার ছেলেটা তোমায় বড্ড ভালোবাসে মা, তুমি দয়া করে ওকে ফিরিয়ে দিও না। ও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে, আমি তো ওর মা, আমি বুঝতে পারি। এর আগে তোমার সঙ্গে ওর কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে একদম বদলে গেল জানতো। ঠিক করে খাওয়া দাওয়া করতো না, সব সময় একা একা থাকতো। ওর শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর তারপর তো সে বিদেশেই চলে গেল। আমি ওকে যেতে দিতে চাইনি জানো। কিন্তু ও আমাকে বলল এখানে থাকলে ও নিজেকে সামলাতে পারবে না। নিজের অমত থাকা সত্ত্বেও ছেলেকে দূরে যেতে দিতে হয়েছিল তখন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি মা। আমি মা হয়ে বুঝতে পারি আমার ছেলে ভালো নেই। আমার ছেলেটা তোমাকে খুব ভালো রাখবে মা। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তুই ওনার কথায় বিয়েতে রাজি হয়ে গেলি? আমি ওনার কথায় বিয়েতে রাজি হইনি দিবু। আমি এরপরও অপূর্বকে কল করেছি, কিন্তু ও একবারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি। আমার মাথায় কাজ করছিল না তখন। তারপর চিন্তা করলাম, যে আমাকে এতটা ভালোবাসে আমি তাকে ফিরিয়ে দেব। যদি অপূর্ব সত্যিই বিয়ে করে থাকে তাহলে তাহলে তো এটা অর্ণব ভাইয়ের সাথে অন্যায় করা হবে। তুই বিশ্বাস কর দিবু, অপু যদি একবার আমাকে বলতো ও শুধু আমাকে ভালোবাসে, আমি কখনো এসব চিন্তা করতাম না। হিমি কিছুটা থেমে আবারও বলল, অর্ণবের মায়ের কথাগুলো শোনার পর থেকে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমি তাকে অবহেলা করছি। তাও কার জন্য? যেই মানুষটা আমি হসপিটালে জানার পরও একবার আমার খোঁজ নেয়নি। তোর সব কথাই ঠিক আছে, কিন্তু তুই কি অপূর্বকে ভুলতে পারবি? পারবি ওকে ভুলে গিয়ে অর্ণব ভাইয়ের সঙ্গে সংসার করতে? এটাই তো আমার চিন্তার জায়গা দিব। বারবার মনে হচ্ছে আমি অর্ণব ভাইয়াকে ঠকাচ্ছি না তো। কোনো উত্তর দিল না দিবা। হিমিও আর কিছু বলল না। এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে অসহ্য লাগছে তার। কেন অর্ণব থেকে এতটা ভালোবাসতে গেল? কি এমন আছে তার মধ্যে? জানি না। কেন তোমাকে ভালোবাসি এই প্রশ্নের উত্তর জানা নেই আমার। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি না। হিমির কথা শুনে তার দিকে তাকালো অর্ণব। তারপর আবারও ফোনের দিকে তাকিয়ে বলল, এখন বাসো না, ভবিষ্যতে বাসবে।
আমি কিন্তু এখনো অপূর্বকেই ভালোবাসি। অর্ণবের দিকে তাকিয়ে কথাটা বলল হিমি। অর্ণব এক পলক হিমির দিকে তাকালো, তবে কোনো উত্তর দিল না। হিমি একইভাবে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, খারাপ লাগছে না আপনার? খারাপ লাগবে কেন? নিজের হবু বউয়ের মুখে অন্য কারোর কথা শুনে একটুও রাগ হচ্ছে না আপনার? আমি অপূর্বকে ভালোবাসি, কথাটা শুনে আপনার একটুও কষ্ট হচ্ছে না? ফোনটা রেখে দিল অর্ণব। হিমির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে না পাওয়ার কষ্টের কাছে এগুলো কিছুই না। হিমি চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আপনার সেদিনের দেওয়া চিঠিটা কিন্তু আমি পড়তে পারিনি। অর্ণব অবাক হয়ে বলল, মানে? হিমি ওকে সবটা খুলে বলল। সবটা শুনে অর্ণব খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল হিমির দিকে। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই হয়তো আমার ভাগ্যে ছিল, তোমার জন্য প্রতি মুহূর্তে কষ্ট পাওয়া। কিছুক্ষণ চুপ করে রইল অর্ণব। তারপর আবারও হিমির কাছে এসে ওর হাত ধরে বলল, আমি আর এগুলো নিয়ে ভাবতে চাই না হিমুপরি। আই জাস্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। যা হয়েছে না হয়েছে সবকিছু আমি ভুলে যেতে চাই। আর এখন থেকে যা হবে সবটা ভালো হবে। হিমি তাকিয়ে রইল অর্ণবের দিকে। সত্যিই কি তাই? সবটা কি আদতেও ভালো হচ্ছে? অর্ণবের সাথে কি সে সত্যিই ভালো থাকতে পারবে? সেদিনের পর কেটে গেছে আরো 5 দিন। আজ অর্ণব আর হিমির বিয়ে। অর্ণবের বাবা দেশের বাইরে থাকায় এখনই কোনো বড় অনুষ্ঠান করা হবে না, শুধু পারিবারিকভাবে বিয়ে পড়ানো হবে। সকলে যদিও চেয়েছিল অর্ণবের বাবা দেশে ফেরার পরই ওদের বিয়ের ডেট ঠিক করতে, তবে অর্ণব তাতে রাজি হয়নি। সে আর কোনোভাবেই দেরি করতে চায় না, যার কারণে এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয়। ওর এদিক ওদিক ঘুরে সবকিছু দেখছে, রিপা রান্নাঘরের সব কাজ ঠিক করে হচ্ছে কিনা সেদিকে নজর রাখছে। মানিক সাহেব বাড়িতে যে দু একজন লোক এসেছেন তাদের আপ্যায়ন করছে। কিন্তু এই সব কিছুর মধ্যে হিমি যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সবটাই নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সে, তবুও তার মনের মাঝে খটখট করছে। ভুল সিদ্ধান্ত নিল না তো? পরক্ষণেই চিন্তা করছে, আল্লাহ তার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। মেরুন কালারের শাড়ি পরে বউ সেজে বসে আছে হিমি। হাতের মেহেন্দির দিকে তাকিয়ে দেখতে পেল ঠিক মাঝ বরাবর ইংরেজি অক্ষরের লেখা। মুচকি হাসল হিমি। অক্ষরটা একই থাকলেও মানুষটা এক নয়। অনেকক্ষণ ধরে ফোনটা হাতে নিয়ে অপূর্বের নম্বর বের করে রেখেছে হিমি। শেষবারের মতো চেষ্টা করবে কিনা ভাবছে সে, অবশেষে কলটা করল। হিমি মনে মনে বলল, প্লিজ অপু, শুধু একবার কলটা রিসিভ করো। কিন্তু না, শেষ চেষ্টাতে সফল হলো না হিমি। চোখ বন্ধ করে কয়েকবার গভীর নিঃশ্বাস নিল। অতঃপর কাঁপা কাঁপা হাতে অপূর্বের নম্বরটা ব্লক করে দিল। সঙ্গে সঙ্গেই অন্য একটা নম্বর থেকে কল এলো হিমির ফোনে। মনের মাঝে যেন এক আশার সঞ্চার হলো হিমির। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে এক ব্যক্তি বলল, হ্যালো। এটা কি হিমির নম্বর? কণ্ঠ শুনেই হিমি বুঝে গেল এটা অপূর্ব নয়। চোখ বন্ধ করে উত্তর দিল, জি বলুন। তোমাকে কিছু কথা। আর শুনতে পারল না হিমি। ফোনটা কান থেকে সরিয়ে দিয়ে হুড় তড়িঘড়ি করে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে আপু, চল। আরে কিন্তু আমার ফোনটা দে, আমি কথা বলে। কথা পরে বলবি, এখন চল তো। কথাটা বলেই হুর ফোনটা বিছানায় ফেলে দিয়ে হিমিকে নিয়ে চলে যেতে লাগলো। ফোনের অপর পাশ থেকে এখনো সেই ব্যক্তি হ্যালো হ্যালো বলে চলেছে, তবে তাকেও শুনতে পাচ্ছে না। হিমি পিছন ফিরে একবার ফোনের দিকে তাকালো। তারপর আবারও সামনে তাকালো হিমি। হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে তার। যেন এক নতুন জীবনে পা দিচ্ছে সে। মনে মনে ভাবল, আমি কি আদতেও ঠিক করছি? এর পরিণতি ভালো হবে তো? মা, আপনি কি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। চুপ করে রইল হিমি। গলা দিয়ে যেন আওয়াজ বের করতে পারছে না সে। বেশ কিছুক্ষণ হিমিকে চুপ থাকতে দেখে অর্ণবের এবার কিছুটা চিন্তা হচ্ছে। দিবা হিমির কানের কাছে গিয়ে বলল, হিমি, কবুল বল।
হিমি এবার চোখ বন্ধ করে কবুল বলে দিল। অর্ণব এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল হিমির দিকে। কবুল বলার সঙ্গে সঙ্গেই যেন অর্ণবের বুক থেকে একটা পাথর নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এরপর সেও কবুল বলে দিল। অতঃপর সম্পূর্ণ হলো হিমি অর্ণবের বিয়ে। নিজের হাতে কারো স্পর্শ অনুভব করতেই চোখ তুলে তাকালো হিমি। অর্ণব ঠোঁটের কোণে স্বস্তির হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে তার দিকে। অর্ণব তার হাতটা এবার কিছুটা শক্ত করে ধরে চোখের ইশারায় বোঝালো, আমি আছি তোমার পাশে। হিমিও তাকিয়ে রইল অর্ণবের দিকে। এই মানুষটার জীবনের সঙ্গে সে এখন ওতপ্রোতভাবে জড়িত। চোখ সরালো না হিমি। আসলেই কি এই মানুষটার সঙ্গে সে নতুন করে জীবন শুরু করতে পারবে? অর্ণবের মা চান হিমিকে আজই তাদের বাড়িতে নিয়ে যেতে। পরে না হয় ইচ্ছে হলে আসবে এখানে, অর্ণবও তাই চায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা আজই হিমিকে বাড়িতে নিয়ে যাবে। ওরও যাবে হিমির সঙ্গে। হিমি একবার দিবাকে বলেছিল তার সঙ্গে যেতে, তবে তার বাসা থেকে না বলায় সে আর যেতে পারছে না। রিপা অনেকক্ষণ নিজেকে সামলে রাখলেও বিদায়ের বেলায় আর নিজেকে আটকাতে পারল না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। হিমির কষ্ট হলেও সে যেন গভীরভাবে এই সব কিছু অনুভবই করতে পারছে না। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, বিয়েটা করে আমি ঠিক করলাম তো? মানিক সাহেব চশমাটা খুলে নিজের চোখের কোণে জমে থাকা জলটুকু হাত দিয়ে মুছে অর্ণবের কাছে গেলেন। তার হাত ধরে অনুরোধের সুরে বললেন, বাবা, অনেক ভরসা করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে রেখো বাবা। অর্ণব সামান্য হেসে মানিক সাহেবের হাত দুটো ধরে হিমির দিকে তাকিয়ে বলল, নিজের প্রাণ থাকতে আমি হিমির কোনো ক্ষতি হতে দেব না, কথা দিচ্ছি আপনাকে। সবেমাত্র বাড়িতে এসে পৌঁছেছে তারা। হিমিকে ধরে সোফায় বসিয়ে দিল অরি। তারা একই বয়সের। অরি হিমির পাশে বসে এসে বলল, যদিও তুমি আমার চেয়ে বয়সে পুরো 4 মাসের ছোট, কিন্তু তবুও সম্পর্কে যেহেতু তুমি আমার ভাবি হও, তাই আমি তোমাকে ভাবি বলেই ডাকবো, ঠিক আছে? হিমি মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অরিকে বেশ মজার মানুষ মনে হয়েছে হিমির। এতক্ষণে হুরের সঙ্গেও ভাব জমে গেছে তার। নতুন বউ আসবে শুনে অনেক আত্মীয় স্বজনই বাড়িতে ছিল আগে থেকে। এখন ধীরে ধীরে প্রতিবেশীরাও আসছে হিমিকে দেখতে। এত মানুষের মাঝে যেন অস্বস্তিটা আরো বেড়ে যাচ্ছে হিমির। বাইরে থেকে যারাই আসছে সকলেই অদ্ভুত চোখে পাশে থাকা হুইল চেয়ারটার দিকে তাকাচ্ছে। অর্ণবের মা তাদের আত্মীয় স্বজনদের হিমির কথা জানানোতে তারা খুব একটা অবাক চোখে তাকায়নি। তবে প্রতিবেশীরা হয়তো জানত না বিষয়টা। হিমি এসবের সঙ্গে অনেকটাই অভ্যস্ত, তবে নতুন জায়গা হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে। পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে দুজন মহিলা অদ্ভুত চোখে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল হিমির দিকে। এবার তারা কিছুটা আফসোসের সুরে বলতে লাগলেন, শেষমেশ কিনা অর্ণব এমন একটা মেয়েকে বিয়ে করলো। আর তার মাও কি সুন্দর হাসি খুশি, দেখো যেন কোন পরী নিয়ে এসেছেন বাড়িতে। আমি এতদিন কত ভালো ভালো মেয়ের প্রস্তাব নিয়ে এলাম, কই তাদের তো পছন্দ হলো না। পাশের মহিলা বললেন, আসলে যার যেমন রুচি আর কি। এতক্ষণ খারাপ না লাগলেও এবার হিমির কিছুটা কষ্ট হচ্ছে তাদের কথা শুনে। অর্ণব এতক্ষণ বাহিরেই ছিল, মাত্র ভিতরে ঢুকতেই এসব কথা কানে আসায় মেজাজটা বিগড়ে গেল তার। সেই দুজন মহিলার কাছে গিয়ে সামান্য হেসে বলল, আরে আন্টি, আপনারা এখানে? ওমা, এটা আবার কেমন কথা? তোমার বউকে দেখতে এলাম, কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। মহিলা দুজন অবাক হয়ে বলল, মানে? ফার্স্ট অফ অল, আমার বউ কোনো শোপিস নয় যে সবাই তাকে দেখে কমেন্ট করবে। আপনারা তার সঙ্গে দেখা করতে আসতেই পারেন, তবে তার সম্পর্কে কমেন্ট করার অধিকার কিন্তু আমি কাউকে দেইনি। আর আমি কেমন মেয়েকে বিয়ে করবো সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো না। এটা কেমন ব্যবহার অর্ণব? অর্ণব আশেপাশে তাকিয়ে ঘাড়ে হাত ঘষে বিরক্তির সুরে বলল, এখনো আমি বেশি কিছু বলিনি, আর চাই না বলতে। আশা করি আপনারা যে কাজে এসেছিলেন সেই কাজে সফল হয়েছেন, এখন আপনারা আসতে পারেন। মহিলা দুজন অর্ণবের দিকে কিছুটা রাগি চোখে তাকিয়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। অর্ণব এবার হিমির দিকে তাকালো। হিমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
অর্ণব গিয়ে হিমির পাশে বসল। তার কানের কাছে গিয়ে ফিসফিয়া করে বলল, এর আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, বাট আই প্রমিস, এখন থেকে আমার সামনে কেউ তোমাকে অপমান করতে পারবে না হিমুপরি। কথাটা বলেই সেখান থেকে উঠে গেল অর্ণব। হিমি অবাক চোখে তাকিয়ে রইল অর্ণবের যাওয়ার পানে। এর আগে কেউ তাকে এভাবে প্রোটেক্ট করেনি। হ্যাঁ, অপূর্ব তার হয়ে প্রতিবাদ করলেও ধরনটা ভিন্ন। অবশ্য অপূর্বের সঙ্গে অর্ণবের তুলনা করতে চায় না হিমি। অপূর্ব আর অর্ণব দুজন দুই মেরুর মানুষ। অপূর্ব অত্যন্ত সাধারণ একটা ছেলে, রাগ জিনিসটা তার মধ্যে খুব একটা লক্ষ্য করাই যায় না। অন্যদিকে অর্ণবের দুটো রূপ, সে যখন শান্ত থাকে তখন একরকম আর রেগে গেলে সম্পূর্ণ অন্যরকম মানুষ। অপূর্বকে তার মতো করেই ভালোবেসেছিল হবে, তবে তার থেকে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির একটা মানুষকে কি পারবে ভালোবাসতে? এসব চিন্তার মাঝেই অরি তার কাছে এসে বলল, চলো ভাবি, তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। তুমি জানো, ভাইয়া তোমার জন্য নিজের ঘরও চেঞ্জ করে ফেলেছে। কথাটা বলে অরি হিমিকে নিয়ে ঘরে যেতে লাগলো। অর্ণবের রুমে চারদিকে চোখ বুলিয়ে দেখতে হিমি। অরির কথা অনুযায়ী নতুন ঘর বলে এখনো ঠিকভাবে গোছানো হয়নি, তবুও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। অর্ণব এখনো আসেনি। ওই সময়ের কলটার কথা মনে পড়তেই হিমি নিজের ফোনটা হাতে নিল। তবে ডায়ালে গিয়ে ওই নম্বরটা দেখে ভ্রু কুঁচকে গেল তার। এখানে 5 মিনিট সময় দেখাচ্ছে, তবে তার যতটা মনে আছে কল রিসিভ করার 1 মিনিটের মধ্যেই ভোর এসে তাকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে একটা লোক বাকি 4 মিনিট কেন কলটা ধরে রাখবে? এসব চিন্তা মাথায় নিয়ে এই লোকটার নম্বরে কল দিল হিমি। হ্যালো, কে বলছেন? আমি হিমি। আপনি আজ দুপুরের দিকে আমাকে কল করেছিলেন, কিছু একটা বলবেন বলছিলেন। অপর পাশের ব্যক্তি হিমির কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠে বলল, তেমন কিছু না, আসলে আমি তোমার সাথেই পড়ি। আমাদের এক্সামের ডেট ঠিক হয়েছিল। তুমি খবর পেয়েছো কিনা সেটা জানাতে ফোন করেছিলাম আর কি। হিমির কিছুটা খটকা লাগলো। ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ সেটা তো আমি জানি, ডেট তো আরো আগেই ঠিক করা হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ 1 মিনিট, আমি তো তখন ফোনটা না কেটেই চলে গিয়েছিলাম। কিন্তু আপনি 4 মিনিট পর্যন্ত কলটা ধরে রেখেছিলেন কেন? আমার একটু কাজ আছে, আমি রাখছি। আরে উত্তরটা তো। হিমি এর কিছু বলার আগেই কলটা কেটে যায়। হিমি থেকে আবার কল করতে যাবে তার আগেই কারোর পায়ের শব্দ পেয়ে থেমে যায় সে। অর্ণব ধীর পায়ে রুমে প্রবেশ করে হিমির দিকে একবার তাকায়। তারপর দরজা আটকে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি খুলতে থাকে। হিমি তখনও তার দিকে তাকিয়েছিল। অর্ণব হিমির দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নেয়। বেশ কিছুটা সময় সেভাবেই কেটে যায়। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমির দিকে। অর্ণবকে চুপ থাকতে দেখে হিমি কিছুটা ইতস্তত বোধ করল। কাঁপা কাঁপা গলায় বলল, আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল। হিমির কথায় অর্ণবের ধ্যান ভাঙল, তবে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, কি আর বলবে? তোমার অতীত সম্পর্কে? বিশ্বাস করো, আমার সেই বিষয়ে জানার কোনো ইচ্ছে নেই। অপূর্বর ব্যাপারে আমি সবটাই জানি, আর এর চেয়ে বেশি কিছু যদি হয়ে থাকে তাতেও আমার কোনো প্রবলেম নেই। সর্বোচ্চ তোমাদের মধ্যে ফিজিক্যাল। প্লিজ চুপ করুন আপনি। হিমি চোখ খিচে বন্ধ করে কথাটা বলল। অর্ণব আর কিছু না বলে চুপ করে রইল। হিমি চোখ তুলে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কের মধ্যে খারাপ কিছুই ছিল না। আমরা একে অপরকে মন থেকে ভালোবাসতাম। অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল হিমির দিকে। তারপর ধীর পায়ে তার পাশে এসে বসল। হিমির চোখে চোখ রেখে বলল, তুমি না হয় মন থেকে ভালোবাসতে, কিন্তু অপর পাশের লোকটার কথা গ্যারেন্টি নিয়ে কি করে বলতে পারো তুমি? মানে, আপনি কি বলতে চাইছেন? অর্ণব চোখ সরিয়ে নিল। সামনের দিকে তাকিয়েই বলল, কিছু না। রাত অনেক হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আর আপনি? অর্ণব এক নজর হিমির দিকে তাকালো। কোনো উত্তর না দিয়েই উঠে ব্যালকনিতে চলে গেল। হিমি তাকিয়ে রইল অর্ণবের দিকে, বোঝার চেষ্টা করছে তাকে।
কেটে গেছে আরো 2 মাস। এতদিনে হিমির অনেকটা উন্নতি হয়েছে। থেরাপি দেওয়ার ফলে হিমি হুইল চেয়ার ছেড়ে 2 ক্রাচ নিয়েই হাঁটতে পারে। 2 দিন আগে থেকে একটা ক্রাচ নিয়ে হাঁটার চেষ্টা করছে। অর্ণবের সঙ্গে তার সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে শুরু করেছে। অন্তত তাদের মধ্যকার গম্ভীর্যতা কিছুটা হলেও কেটেছে। হিমিও মেনে নিয়েছে নিজের ভাগ্যকে। এতদিনেও অপূর্ব তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। হিমিও আর সেদিনের পর থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। হিমিও অর্ণবকে বোঝার চেষ্টা করছে তার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করে তোলার। বিয়ের পর থেকেই হিমি খেয়াল করছে অর্ণব রেগুলার সিগারেট খায়। ব্যাপারটা একদমই পছন্দ না হিমির। তবে সরাসরি কিছু বলে ওঠার সাহস পায়নি। তবে আজ ঠিক করেছে অর্ণবকে এই বিষয়ে কিছু বলবে। রাত প্রায় 11টা বাজে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে অর্ণব। হিমি অনেকক্ষণ রুমে বসে সেটা দেখছে। এবার ট্রাকটা নিয়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো অর্ণবের পাশে। অর্ণব একবার হিমির দিকে তাকালে কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর হিমি অর্ণবের দিকে তাকিয়ে বলল, আপনি এত স্মোক করেন কেন? অর্ণব তাকালো হিমির দিকে, তারপর আবারও চোখ সরিয়ে নিয়ে বলল, এমনি। আগে থেকেই করতেন? অর্ণব হিমির দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, কেন? আগে কখনো স্মেল পেয়েছিলে বুঝি? হিমি সরু চোখে তাকিয়ে মাথা নাড়ল। অর্ণব আবারও বলল, তাহলে? যদি আগে নাই করে থাকেন তাহলে শুরু করলেন কেন? অর্ণব চোখ সরিয়ে আবারও আকাশের দিকে তাকালো। হিমি কিছুক্ষণ চুপ থেকে গলা খাঁকড়ি দিয়ে বলল, যদি আমার জন্য শুরু করে থাকেন তাহলে আমার জন্য না হয় ছেড়েও দিন। হিমির কথা শুনে অর্ণব অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। কিছুক্ষণ এভাবেই তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। হিমি এবার চোখ নামিয়ে সেখান থেকে যেতে চাইলেই অর্ণব তাকে আটকে দেয়। হিমির সামনে গিয়ে বলে, অর্ডার করলে? আপনি চাইলে ভাবতে পারেন। অর্ণব হিমির দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর ঘরে গিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা এনে ব্যালকনিতে থাকা ডাস্টবিনে ফেলে দিয়ে আবারও হিমির সামনে গিয়ে দাঁড়ালো। হিমির কানের কাছে কিছুটা ঝুঁকে বলল, মাঝে মাঝে এমন ছোটখাটো অর্ডার পেলে মন্দ হয় না। মুচকি হাসল হিমি। অতঃপর অর্ণবের পাশ থেকে ঘরে চলে এলো সে। এখন আর তার নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হয় না। হিমি বুঝতে পারছে সে সঠিক সিদ্ধান্তই নিতে পেরেছে। অর্ণবের বাবা দেশে ফিরে আসায় হিমি অর্ণবের বিয়ের অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে। হিমিও এতে কোনো আপত্তি করেনি। এখনো দিবা ছাড়া আর কোনো বন্ধুকেই সে নিজের বিয়ের কথা জানায়নি। হিমি, অর্ণব, দিবা, হুর, অরি সবাই একসাথে বিয়ের শপিংয়ে এসেছে। অরি আর হুর তো নিজেদের খুশি সামলাতেই পারছে না। বিয়েতে কি কি করবে সেই প্ল্যান করতে করতেই তাদের দিন কেটে যাচ্ছে। হিমিও এখন বেশ হাসি খুশি ভাবেই দিন কাটাচ্ছে। যতটা সম্ভব অপূর্বকে ভুলে থাকছে সে। শপিং শেষে দিবা নিজের বাড়িতে চলে যায়। অরিয়ের হুরকে বাড়িতে ড্রপ করে অর্ণব আবারও হিমিকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর হিমি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? অর্ণব সামনের দিকে নজর রেখেই বলল, তুমি বল কোথায় যেতে চাও? হিমি অতি উৎসাহ নিয়ে বলল, আমার তো রাসেল মামার ফুচকা খেতে ইচ্ছে করছে, চলুন না সেখানে যাই। আপনার মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা চলো সেখানেই যাওয়া যাক। নিজেদের গন্তব্যের কিছুটা আগেই নেমে যায় হিমি এর অর্ণব। এখানে গাড়ি পার্ক করে তারপর ফুচকা খেতে যাবে। সেখানেও আশেপাশে কিছু ফুচকার দোকান ছিল। অর্ণব হিমিকে পাশে বসতে বলে গাড়ি পার্ক করতে চলে যায়। হিমি ও অর্ণবের কথা অনুযায়ী একটা চেয়ারে বসে পড়ে। হিমি আশেপাশে চোখ বুলিয়ে দেখতে থাকে। অনেকদিন হলো ওই জায়গায় আসে না সে। আগে প্রায়ই অপূর্বের সাথে এখানে আসা হতো। হিমির এইসব চিন্তার মাঝে হঠাৎ পিছন থেকে কেউ তাকে ডাক দিল। এলোমেলো চুল, গাল ভর্তি দাড়ি, চোখে যেন হাজারো ক্লান্তিরা এসে ভিড় জমিয়েছে। অপূর্বকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বুকের ভেতর মোচড় নিয়ে উঠল হিমির। কেন আবারও এই মানুষটার সামনে আসতে হলো তাকে? সবটা তো মেনেই নিয়েছিল হিমি, তবে কেন সেই চিরপরিচিত মুখ তাকে আবারও দেখতে হচ্ছে? তাও আবার এই অবস্থায়।
নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল হিমির। অপূর্ব এখনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ধ্যান থাকতেই চোখ সরিয়ে নেয় হিমি, হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায় সে। তবে স্থান ত্যাগ করার পূর্বেই অপূর্ব তার সামনে এসে দাঁড়ায়। অনুরোধের সুরে বলে, এভাবে চলে যে না হিমি, আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু আমার তোমার থেকে আর কিছু শোনার নেই অপু। আমায় যেতে দাও হিমি, প্লিজ, শুধু 5 মিনিট। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, তবু বলছি শুধু একটা বার আমার কথাটা শোন। তারপর তোমাকে আমি আর কখনো আটকাবো না। অপূর্বের কথায় যেন কিছুটা মায়া হলো হিমির, আবারও চেয়ারে গিয়ে বসল সে। অপূর্ব তার পাশ থেকে আরেকটা চেয়ার টেনে হিমির পাশে বসে পড়ল। হিমির দিকে তাকিয়ে সামান্য ক্লান্ত হাসি দিয়ে বলল, তুমি আবারও হাঁটতে পারছো, এটা দেখে যে আমার কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না হিমি। হিমি নিজেকে সামনের দিকে তাকিয়ে বলল, তোমার জরুরি কিছু বলার থাকলে বলো, না হলে আমাকে যেতে দাও। আমার জন্য এখন একটু সময় নেই তোমার কাছে হিমি। অপূর্বের অসহায় কণ্ঠে বলা কথায় যেন কষ্টটা আরো বেড়ে গেল হিমির। তবু চোখ বন্ধ করে কড়া গলায় বলল, না নেই। অপূর্ব কিছুটা তাচ্ছিল্যের সুরে হাসল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সেদিন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তোমার সঙ্গে যেতে চেয়েছিলাম হিমি, তবে মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে আমি যেতে পারিনি। তুমি তো জানো মা ছাড়া আমার নিজের বলতে এই পৃথিবীতে তেমন কেউই নেই। মাকে হারানোর ভয়ে আমি তোমার সঙ্গে চেয়ে যোগাযোগ করতে পারিনি। তার দুদিন পরে জমি জমার কিছু কাজে আমাকে গ্রামে যেতে হয়। পরবর্তীতে জানতে পারি মা বাড়ির আশেপাশে সবাইকে বলেছে যে আমি বিয়ে করতে গ্রামে যাচ্ছি। হিমি অবাক চোখে তাকালো অপূর্বের দিকে। এর মানে তার ধারণা ঠিক ছিল, অপূর্ব বিয়ে করতে যায়নি। অপূর্ব আবারও বলতে লাগলো, বিশ্বাস করো হিমি, আমি যেই মুহূর্তে এই কথাটা জানতে পারি আমি তোমার কাছে চলে আসতে চেয়েছিলাম। মায়ের কথা শুনিনি আমি, তবে যেই মুহূর্তে আমি বাড়ি থেকে বের হতে যাব তখনই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানতে পারি মা ব্রেইন স্ট্রোক করেছে। কিছুটা থামলো অপূর্ব, তারপর হিমির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমার না নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার জন্যই মায়ের এই অবস্থা হয়েছে। আমি তোমাকে অনেকবার কথাটা জানাতে চেয়েছি হিমি, তবে মনে হচ্ছিল মা যদি আমার উপর রাগ করে আমায় ছেড়ে চলে যায়। এই ভয়ে আমি তোমাকে কিচ্ছু জানাতে পারিনি হিমি। ভেবেছিলাম মা একবার সুস্থ হয়ে যাক, তারপর আমি মাকে আবার বোঝাবো। কিন্তু সেটা হয়তো আমার ভাগ্যেই ছিল না। অপূর্ব চুপ করে রইল, চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। পাথরের ন্যায় বসে ধরা গলায় বলল, মাকে বাঁচাতে পারলাম না জানো তো। বড় বড় চোখ করে অপূর্বের দিকে তাকালো হিমি, তার চোখ থেকেও অবাধ্য অশ্রুধারা গড়িয়ে পড়ল। অপূর্বের সাথে এত কিছু হয়ে গেছে, কথাটা বিশ্বাস করতেই গায়ে কাটা দিচ্ছে তার। অপূর্ব কিভাবে নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, যার জন্য আমি তোমার থেকে দূরে সরে গেলাম, সেই মানুষটাই আমায় ছেড়ে চলে গেল হিমি। আমায় একদম একা করে দিল। অপূর্ব এবার হিমির দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বলল, তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ থাকলো না হিমি, কেউ না। আমার যে তোমাকে এখন ভীষণভাবে প্রয়োজন হিমি। হিমি কিছু বলতে পারছে না, সব কথাগুলো যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে। অপূর্ব এবার হিমির হাতটা ধরে বলল, আমায় ফিরিয়ে দিও না হিমি। তোমায় ছাড়া যে বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে ফেলছি আমি। তুমি বললে আমি এখনই তোমাকে বিয়ে করতে পারি। অপূর্ব যে এভাবে হুট করে হিমির হাত ধরে বসবে সেটা সে ভাবতেও পারেনি। অপূর্বকে কিছু বলতে যাবে তার আগেই হিমির চোখ পড়ে সামনের দিকে। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমির হাতের দিকে, চোখ দুটো লাল হয়ে আছে তার। অর্ণবকে এভাবে দেখে ভয় পেয়ে যায় হিমি, এক ঝটকায় অপূর্বের হাতটা সরিয়ে উঠে দাঁড়ায় সে। অপূর্ব উঠে দাঁড়িয়ে হিমির দৃষ্টি অনুসরণ করে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সবেমাত্রই গাড়ি পার্ক করে এসেছে, তাই তাদের আগের কথাগুলো কিছুই শুনতে পায়নি সে। শুধু শুনতে পেরেছে বিয়ের কথাটা, তার উপর অপূর্বকে এভাবে হিমির হাত ধরতে দেখে রাগটা মাথায় উঠে যায় তার। অর্ণব রাগী চোখে অপূর্বের দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর কাছে এগিয়ে যায়।
অর্ণবের অবস্থাটা বুঝতে পেরে হিমি তাকে বলে, অর্ণব, আপনি ভুল ভাবছেন আমার কথাটা। কিছুই শুনল না অর্ণব। অপূর্বের কাছে এগিয়ে বলতে লাগলো, কেন এসেছিস তুই হিমিকে আমার থেকে নিতে? অপূর্ব কিছু বুঝতে না পেরে হিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হিমি, উনি কে? তোমার কোনো আত্মীয়? হিমি কিছু বলার আগেই অর্ণব অপূর্বের শার্টের কলার ধরে বলে, তুই একবার ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস, আবারও একই কাজ করতে এসেছিস, তাই না? পারবি না। আমার আর হিমির মাঝে তুই আর আসতে পারবি না। হিমি এক হাত দিয়ে অর্ণবকে ছাড়িয়ে বলে, অর্ণব, কি করছেন আপনি? রাস্তার মাঝে এভাবে সিন ক্রিয়েট করবেন না, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো। অপূর্ব আবারও অবাক চোখে হিমির দিকে তাকিয়ে বলল, উনি কে হিমি? হিমি অপূর্বের দিকে তাকালো, তার দৃষ্টিতে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। হিমি একটা শুকনো ঢোক গিলে বলল, উনি আমার হাজবেন্ড। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল অপূর্বের। অবাক চোখে তাকিয়ে রইল হিমির দিকে। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলল, হিমি, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তার জন্য তুমি আমাকে যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তবে এভাবে আমার সঙ্গে মজা করো না প্লিজ। আমি মজা করছি না অপু। না না, তুমি মজা করছো আমি জানি। প্লিজ হিমি, এভাবে শাস্তি দিও না আমাকে। নিঃশ্বাস আটকে যায় আমার। কথাটা বলে অপূর্ব হিমির দিকে এগোতে নিলেই অর্ণব তাকে আটকে দেয়। এবার দুহাত দিয়ে তার কলার টেনে ধরে বলে, কেন? কেন মজা করবে ও তোর সাথে? ও বলছে আমি ওর হাজবেন্ড, তারপরও তুই ওর দিকে এগোতে যাচ্ছিস। এত সাহস তোর? অপূর্বের কানে এর কোনো কথাই যাচ্ছে না। সে শুধু এক দৃষ্টিতে হিমির দিকে তাকিয়ে বলছে, তুমি তো জানো হিমি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আ লট হিমি। আর তুমিও তো আমাকে ভালোবাসো, আই নো দ্যাট। অর্ণব এবার আর নিজেকে সামলাতে পারল না। অপূর্বের ধারে জোরে ধাক্কা দিতে এসে পড়ে যায় নিচে। অর্ণব অপূর্বের দিকে এগোতে যাবে তার আগেই তার গালে সজোরে ঠাস করে চড় মারল হিমি। ঘটনার আকস্মিকতায় অর্ণব অবাক হয়ে তাকায় হিমির দিকে। হিমি অর্ণবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, স্টপ ইট অর্ণব। পাগল হয়ে গেছেন আপনি? আমি আপনার থেকে এটা আশা করিনি। কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না হিমি। ট্রাচা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে অটোতে বসে স্থান ত্যাগ করল সে। অর্ণব রাগী দৃষ্টিতে একবার অপূর্বের দিকে তাকিয়ে বলল, তোকে তো আমি দেখে নেব। কথাটা বলেই সেখান থেকে চলে গেল অর্ণব। তবে এত কিছুর মাঝেও পাথরের ন্যায় কিভাবে পড়ে আছে অপূর্ব। মস্তিষ্কের নিউরনগুলো যেন কাজ করা বন্ধ করে দিচ্ছে তার। আশেপাশের কোনো কিছুই তার কানে যাচ্ছে না। মনের মাঝে শুধু একটা কথাই ঘুরছে, তুমি এটা করতে পারো না হিমি, ইউ ক্যান্ট ডু দ্যাট। বিছানার উপর মাথা চেপে ধরে বসে আছে হিমি। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অপূর্বের সঙ্গে যে এত কিছু ঘটে গেছে তা ওর কল্পনারও বাহিরে ছিল। তারই বা কি করার ছিল তখন? পরিস্থিতিটা এমনই ছিল যে না চাইতেও অপূর্বকে ভুল বুঝতে হয়েছিল। এমন নয় যে নিজের সিদ্ধান্তের উপর আফসোস হচ্ছে হিমির, তবে খারাপ লাগছে অপূর্বের জন্য। ওই সময়ে অর্ণবের গায়ে হাত তোলার পর থেকে নিজের উপর রাগ হচ্ছে হিমির। তবে তখন অর্ণবকে থামানোর আর কোনো উপায় ছিল না। হিমি বেশ ভালো করেই জানে অর্ণব রেগে গেলে ঠিক কি করতে পারে। হিমির চিন্তার মাঝেই ঘরে প্রবেশ করলো অর্ণব। তবে সে একবারও হিমির দিকে তাকালো না। হিমি বেশ ভালো করেই বুঝতে পারছে অর্ণব তার উপর রেগে আছে। হিমি নিজের ক্রাচ্চা নিয়ে উঠে দাঁড়ালো। অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, আমার আপনাকে কিছু বলার আছে। অর্ণব কোনো উত্তর না দেওয়ায় হিমি আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখুন, আপনি সবটা জানেন না বলে এভাবে ভুল বুঝছেন। ওই সময়ের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। হিমি প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না এই বিষয়ে। হিমি অর্ণবের কাছে গিয়ে বলল, আপনাকে শুনতেই হবে। কথাটা বলেই হিমি অর্ণবকে অপূর্বের ব্যাপারে সব কথাগুলো বলতে লাগলো।
সবটা শোনার পর অর্ণব অবাক চোখে হিমির দিকে তাকালো। হিমি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বলছি না যে আমি অপূর্বকে সম্পূর্ণভাবে ভুলতে পেরেছি, তবে আমি সজ্ঞানে যখন আপনাকে বিয়ে করেছি তখন সেই বিয়েটাও আমি মেনে নিয়েছি। আমি জানি অপূর্ব এই কথাটা জানলে কখনোই আমাকে ওভাবে বিয়ের কথা বলতো না, আর যদি বলতো তবুও যে আমি রাজি হয়ে যাব এটা আপনি ভাবলেন কি করে বলুন তো? একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস জিনিসটা সবচেয়ে বড়। আপনার কি আমার প্রতি সেই বিশ্বাসটুকু নেই? অর্ণব এবার হিমিকে জড়িয়ে ধরে বলল, অবিশ্বাস নয় হিমুপরি, ব্যাপারটা ভয়ের। বড্ড ভয় হয় আমার, তোমাকে হারিয়ে ফেলার ভয়। হিমি চুপ করে রইল। অর্ণবের অবস্থাটা সে বুঝতে পারছে, তবে হঠাৎ করে তার ভয় হচ্ছে অপূর্বের জন্য। ও যদি ভুল কিছু করে ফেলে। নদীর পাড়ে বসে আছে অপূর্ব, তার দৃষ্টি আকাশের দিকে। তবে সেখানে সে একা বসে নেই, পাশে বসে আছে দিবা। তাদের মধ্যে নীরবতা বিরাজ করছে অনেকক্ষণ ধরে। হিমি এই দিবাকে অপূর্বের ব্যাপারে জানিয়েছিল, আর দিবা জানে এই সময়ে অপূর্ব কোথায় যেতে পারে, সেই ধারণা নিয়ে এখানে এসেছিল সে। আর তার ধারণা সঠিক হয়ে গেল। অবশেষে নীরবতা ভাঙিয়ে দিবা বলল, তুই হিমিকে ভুল বুঝিস না অপু। আমি জানি তুই ওকে ভালোবাসিস, তবে ওর এখন বিয়ে হয়ে গেছে সেটা তোকে বুঝতে হবে। এখন যদি তুই আমাকে কি তোর সিনেমার হিরো মনে হয়? দিবা অবাক হয়ে বলল, মানে? অপূর্ব দিবার দিকে তাকিয়ে বলল, আমি কোনো অসাধারণ মানুষ নই দিবা। আমি খুব সাধারণ একটা মানুষ। আমি চাইলেই কোনো গল্পের নায়কের মতো হিমিকে তুলে আনতে পারবো না। চাইলেই ওর হাজবেন্ডের ক্ষতি করতে পারবো না। ওর হাজবেন্ডের নামে ওর কাছে খারাপ কথা বলতে পারবো না। ভালোবাসার পরিণতিটা অধিকাংশই অনেক বেশি নির্মম, জানিস তো। ভালোবাসলে কাউকে না কাউকে কষ্ট পেতেই হবে, যেমন এক্ষেত্রে আমি পাচ্ছি। তবে হিমি আমাকে ভুলে অন্য কাউকে মেনে নিতে পারলেও আমার পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না। আমি ওকেই ভালোবাসি আর ভালোবেসে যাব। দিবা অবাক চোখে তাকিয়ে রইল অপূর্বের দিকে। অপূর্ব দিবার দিকে তাকিয়ে তার ছেলের সুরে হেসে বলল, ভালোবাসতে চাইলে না ভালোবাসার মানুষটাকে খুশি থাকতে দিতে হয়। এই কথাটা বোধ হয় তুই জানতিস না, তাই না? তো তুই কি বলতে চাচ্ছিস? তোর কি মনে হয় বলতো? আমি কিছুই জানি না। হ্যাঁ, এই সব কিছুর পিছনে আসল মানুষটা যে তুই সেটা আমি খুব ভালো করেই জানি দিবা। বড় বড় চোখে অপূর্বের দিকে তাকালো দিবা। অপূর্ব আবারও বাঁকা হেসে বলতে লাগলো, মা যাওয়ার আগে আমাকে সবটাই বলেছে দিবা। এই সব প্ল্যান যে তুই মায়ের মাথায় ঢুকিয়েছিস সেটা আমি জানি। অর্ণবের ব্রেইন ওয়াশ করা থেকে শুরু করে সেদিন যখন আমার বন্ধু হিমিকে সবটা জানাতে কল দিয়েছিল, সেদিন তুই ইউকে ভুল ভালো বুঝিয়েছিলি সেটাও আমি জানি। দিবা কিছু বলতে পারল না। অপূর্ব যে সবটা জানতে পেরে যাবে এটা সে ভাবতেও পারেনি। অপূর্ব দিবার দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে তোর? আমাকে এই অবস্থায় দেখে তো তোর আনন্দ হওয়ার কথা। দিবা এবার কাঁদতে কাঁদতে বলল, অপু বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসিস, তাই তো? তাই তো হিমিকে আমার জীবন থেকে সরিয়ে দিলি, আমি আমার মাকে পর্যন্ত হারালাম। এরপর ও কথাটা বলতে পারবি তুই? আমি এত কিছু বুঝতে পারিনি অপু, আমার ভুল হয়ে গেছে। অপূর্ব তাচ্ছিল্যের সুরে হেসে উঠে দাঁড়ালো। সেখান থেকে চলে যেতে নিয়ে আবারও পিছনে তাকালো। দিবার দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না, আমি হিমিকে কিছু বলবো না। তোদের বন্ধুত্ব নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। তবে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ, আমার সামনে আর কখনো আসিস না। অপূর্ব চলে গেল সেখান থেকে। তবে দিবা একই জায়গায় বসে রইল। নিজের কাজের জন্য এখন নিজের উপর ঘৃণা হচ্ছে তার। নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য তাকে এতটা কষ্ট দিয়ে ফেললো, এমনকি সেই মানুষটা এখন তার মুখ পর্যন্ত দেখতে চায় না। এটাই হয়তো তার প্রাপ্য। কেটে গেছে আরো 6 মাস। অপূর্ব এতদিনে আর হিমির সামনে আসেনি। হিমি এখন রাত ছাড়াই হাঁটতে পারে। অর্ণবের সাথে বেশ সুখেই আছে সে, তবে মাঝে মধ্যে অপূর্বের কথা ভেবে নিজের মাঝে অপরাধবোধ কাজ করে হিমির। রাত 8টা বাজে। অর্ণব কিছুক্ষণ পরেই চলে আসবে।
হিমি বসে বসে টিভি দেখছিল, এমন সময় তার ফোনে দিবার কল আসে। হিমি কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে দিবা কাঁদতে কাঁদতে বলে, হিমি, অপু। অপু, কি হয়েছে অপুর? আমি জানি না হিমি। আমি তো ওর বাড়িতে গিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেখানে গিয়ে দেখি ও সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি, তুই প্লিজ একটু আসতে পারবি? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি আসি। হিমি কলটা রাখতেই অর্ণব চলে আসে অফিস থেকে। হিমি ওকে সবটা জানানোর পর অর্ণব এবং হিমি একসঙ্গে হসপিটালে যায়। অর্ণব, হিমি হসপিটালে যেতেই সেখানে দিবাকে দেখতে পায়, যদিও দিবার সঙ্গে কোন কথা বলে না হিমি। সেদিন অপূর্বের কথা শোনার পর দিবা নিজের ভুলটা বুঝতে পেরে হিমির কাছে গিয়ে নিজের সব কাজের কথা জানিয়ে দেয়। সেদিনের পর থেকে হিমি দিবার সঙ্গে প্রয়োজন ছাড়া কোন কথা বলে না। সে ভাবতেও পারেনি তার সবচেয়ে কাছের বান্ধবী এমনটা করতে পারে। দিবা অনেকবার অর্ণবের সঙ্গে কথা বলতে চাইলেও অর্ণব তার সঙ্গে কোন কথা বলেনি। হিমি এর অপূর্বের সম্পর্কের কথা জানার পর অর্ণব নিজে থেকেই দূরে সরে গিয়েছিল, কিন্তু দিবা অর্ণবকে অপূর্বের ব্যাপারে বিভিন্ন খারাপ কথা শোনায়। সে বলে অপূর্ব হিমিকে ঠকাচ্ছে। অর্ণবের এখন নিজের উপর রাগ হয়, সে কি করে দিবার কথায় কনভিন্স হয়ে গেল নিজে জানে না। না হলে সে কখনোই কারোর সম্পর্ক নষ্ট করতে চাইত না। হিমি এর অর্ণবকে দেখেই দিবা তাদের কাছে এসে বলে, দেখো না হিমি, অপুর কি হলো হঠাৎ? এই সব কিছু আমার জন্য হচ্ছে, তাই না? ও আমাকে বলেছিল যেন ওর সামনে না আসি, আমি তবুও বারবার ওর কাছে গিয়েছি। এই জন্যই ওর এই অবস্থা, তাই না? আমি ওর কাছ থেকে দূরে চলে যাব হিমি, বিশ্বাস কর। তাহলে অপু ঠিক হয়ে যাবে বল? হিমি কিছুটা বিরক্ত হয়ে বলল, প্লিজ দিবা, আমরা এখানে তোর কান্না দেখতে আসিনি। ডক্টর কি বললো সেটা বল। তাদের কথার মাঝেই ডক্টর বেরিয়ে এলো। অর্ণব, হিমি গিয়ে ডক্টরকে জিজ্ঞেস করতেই সে বলল, দেখুন, আমরা যতটা বুঝতে পারছি অধিক পরিমাণে নেশা করার কারণে ওনার এই অবস্থা হয়েছে। আর তার উপর উনি হয়তো কোনো কারণে প্রচুর পরিমাণে ডিপ্রেসর। ওনার নেশা করাটা কমাতে হবে, না হলে আরো বড় কিছু হয়ে যেতে পারে। অর্ণব বলল, ডক্টর, ও এখন ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত উনি আউট অফ ডেঞ্জার। আপনারা চাইলে দেখা করতে পারেন। ডক্টর সেখান থেকে চলে যেতেই দিবা বলে, আমি যাব ওর সাথে দেখা করতে। দিবা যেতে নিলেই অর্ণব থেকে আটকে দিয়ে বলে, দিবা, তুমি নিজের জানো অপূর্ব তোমাকে দেখতে চায় না, তাই ওর সামনে গিয়ে ওকে শুধু শুধু বিরক্ত করো না। অর্ণব হিমির দিকে তাকিয়ে বলে, হিমি, তুই যাও। হিমি অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলে, আমি একা যাব? অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোথাও না কোথাও অপূর্বের এই অবস্থার জন্য আমিও দায়ী, আর সেই জন্য প্রচুর গিল্টি ফিল হচ্ছে আমার। অপূর্বকে একমাত্র তুমিই বোঝাতে পারবে, আমার মনে হয় তুমি বললে অন্তত ও কিছুটা বুঝবে। হিমি কিছুক্ষণ চুপ করে থেকে অপূর্বর কেবিনের দিকে গেল। অপূর্ব চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। হিমি ধীরে ধীরে একটা চেয়ার টেনে বেডের পাশে বসে বলল, অপু। চেনা কণ্ঠ শুনে অপূর্ব হাত সরিয়ে নিল চোখ থেকে। হিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য হেসে বলল, আমি কি জাগ্রত অবস্থাতে স্বপ্ন দেখা শুরু করলাম? হিমি নিচের দিকে তাকিয়ে বলল, কেমন আছো এখন? ঠোঁটে থাকা হাসিটা মিলিয়ে গেল অপূর্বের। হিমি যে আসলে তার সামনে বসে আছে সেটা বুঝতে পেরে উঠে বসল সে। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তো তুমি এখানে? নিষেধাজ্ঞা আছে বুঝি? তেমনটা নয়, আসলে তোমাকে আশা করিনি তাই আর কি। বললে না তো কেমন আছো? অপূর্ব সামান্য হেসে বলল, ভালোই আছি। কত ভালো আছো তা তো দেখতেই পাচ্ছি। অপূর্ব কিছু বলল না। হিমি এবার অপূর্বর দিকে তাকিয়ে বলল, আমার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আমার যে নিজেকে অপরাধী মনে হচ্ছে অপু। আমি তোমাকে কিছু বলিনি তো, তোমার কোনো দোষ নেই। যা হয়েছে তা আমার ভাগ্যে ছিল। তাহলে নিজের ভাগ্যকে মেনে নিচ্ছ না কেন? আমি তো সবটা মেনে নিয়েছি অপু, কিন্তু তুমি
তুমি কেন ভালো থাকার চেষ্টা করছো না? কি করব বলো? বড্ড একা লাগে নিজেকে। আমি যে কেন বেঁচে আছি এর কারণটাই খুঁজে পাই না। তাহলে তুমি বিয়ে করছো না কেন? নিজের জীবনটা নতুন করে শুরু করো অপু। সম্ভব না। এ জীবনে আমি তোমাকে ভুলতে পারবো না। আমি তো ভুলতে বলছি না, তুমি না হয় নতুন করে কাউকে নিজের মনে জায়গা দাও। দেখো দিবাও তো তোমাকে। প্লিজ হিমি, প্লিজ। ওর নাম নিও না আমার সামনে। আচ্ছা ঠিক আছে, ওর কথা আমি বাদ দিলাম। কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, জীবন কারোর জন্য থেমে থাকতে পারে না। তুমি এভাবে নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করতে পারো না অপু। অপূর্ব কিছু বলল না। হিমি নিজের চোখের জলটুকু মুছে বলল, এটা আমার রিকোয়েস্ট অপু, জীবনটা নতুনভাবে শুরু করো। এমন একটা মেয়েকে বিয়ে করো যে সারা জীবন তোমার পাশে থাকবে। অপূর্ব অশ্রুসজল চোখে তাকিয়ে রইল হিমির দিকে। তবে হিমি তার দিকে তাকাতে পারল না। ছুটে বেরিয়ে গেল কেবিন থেকে। অপূর্ব চোখ বন্ধ করে নিল। মনে মনে হিমির বলা কথাগুলো ভাবতে লাগলো, সত্যিই কি জীবনকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। কেটে গেছে আরো 1 বছর। তবে সেদিনের পর থেকে দিবা আর অপূর্বর সামনে আসেনি। হয়তো নিজের দোষের শাস্তি সে মেনে নিয়েছে। সে বুঝে গেছে অপূর্ব কখনোই তাকে মেনে নেবে না, তাই আর তাকে বিরক্ত করেনি দিবা। নিজেকেই গুটিয়ে নিয়েছে সে। আজ অপূর্বর বিয়ে। হ্যাঁ, অপূর্ব বিয়ে করছে খুব সাধারণ একটা মেয়েকে। অপূর্বের মতোই তারও মা বাবা নেই। কাজের সূত্রে এক পাহাড়ি এলাকায় যাওয়া হয়েছিল অপূর্বের, সেখানেই নিশির সঙ্গে পরিচয় তার। নিশি খুব মিশুক একটা মেয়ে, ওর সঙ্গে যেন হিমির অনেকটা মিল খুঁজে পায় অপূর্ব। হিমির সম্পর্কে সবটাই জানে নিশি, সে হাসি মুখেই সবটা মেনে নিয়েছে। অপূর্ব এবং নিশির দুজনেই মূলত ভালোভাবে বাঁচার জন্য একজন সঙ্গী চায়। অতঃপর অনেক চিন্তা ভাবনা শেষে অপূর্ব নিজেকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। হিমিকে ভুলতে পারবে না সে জানে, তবে নিশিকে নতুনভাবে নিজের মনে জায়গা দেওয়ার চেষ্টা করবে সে। হিমি অর্ণব এসেছে বিয়েতে। অপূর্ব যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এটা জানতে পেরে তারা দুজনেই ভীষণ খুশি হয়েছে। খুব সাধারণভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। অপূর্ব এবং নিশির নামমাত্র কিছু আত্মীয় আর বন্ধুরা ছাড়া কেউই নেই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। নিশিকে কবুল বলতে বলার পর সে কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে দেয়। এবার অপূর্বের পালা। অপূর্বকে কবুল বলতে বলার পর সে পাশ ফিরে হিমির দিকে তাকায়। হিমি অর্ণবের পাশে দাঁড়িয়ে আছে। অপূর্ব তার দিকে তাকাতেই সে মুচকি হেসে হাত দ্বারা অল দ্য বেস্ট বোঝায়। অপূর্ব সামান্য হেসে নিশির দিকে তাকিয়ে তার হাতের উপর হাত রেখে কবুল বলে দেয়। হিমিও সকলের সঙ্গে হাসে। তবে নিজের ভিতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। না, তার কষ্ট হচ্ছে না, বরং সে খুশি হয়েছে। তবুও এই অদ্ভুত অনুভূতির মানে জানা নেই তার, জানতে চায় না। নিজের হাতে কারোর ছোঁয়া পেয়ে উপরে তাকালো হিমি। অর্ণব তার কানের কাছে এসে বলল, কষ্ট হচ্ছে? হিমি ঠোঁটে চওড়া হাসির রেখা টেনে অর্ণবের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আপনি আমায় কষ্ট পেতেই দেবেন না। অপূর্ব অনেকক্ষণ ধরে সামনের দিকে তাকিয়েই বসে আছে। নিশি সেটা খেয়াল করে তার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, হিমি আপুর কথা মনে পড়ছে? কষ্ট হচ্ছে তার জন্য? অপূর্ব নিশির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কষ্ট হলেই বাকি? তুমি আছো না? কি পারবে না আমার সব কষ্ট ভুলিয়ে দিতে? হাসল নিশি। অপূর্বর বাহু জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে বলল, আমি তো তাই চাই অপু। আপনার প্রথম ভালোবাসা হতে পারেনি তো কি হয়েছে? শেষ ঠিকানা হয়তো সারা জীবন আপনার পাশে থাকতেই পারি। সমাপ্ত।